নমস্কার, টিম থ্রিল চার্চারে আপনাকে স্বাগত জানাই আরেকবার। আমাদের আজকের কাহিনীটি সম্পূর্ণরূপে প্রাপ্তবয়স্কদের জন্য। আপনি যদি প্রাপ্তবয়স্ক না হয়ে থাকেন তাহলে আপনাকে অনুরোধ করব আজকের এই নিবেদন থেকে আপনি দূরে থাকুন। থ্রিল চার্চারে আজকের বিশেষ একটি কাহিনী। গোয়েন্দা রুদ্রপ্রিয় এইবার কেস সলভ করতে চলেছে পতিতাপল্লীতে। আমরা সকলে সাধারণত এই অংশটাকে একটু এড়িয়েই চলি আমাদের সভ্য সমাজে, কিন্তু ক্রাইম তো আর সভ্য অসভ্য মেনে হয় না। সেই জন্যে আজকে গোয়েন্দা রুদ্রপ্রিয় এবং তার সহকারী বৃশ্চিক পাড়ি দিয়েছে পরপর 3টি পতিতাপল্লীর নারীর খুনের তদন্তে। এই খুনের পিছনে জড়িয়ে আছে এক কালো অতীত। কি সেই অতীত জানতে হলে শুনতে থাকুন লেখক শাশ্বত দাসের কলমে গোয়েন্দা রুদ্রপ্রিয়র কাহিনী কলিকাতার নরকে। আজকের গল্পের সূত্রধার ও গল্প পাঠে আমি অভিক, বৃশ্চিকের ভূমিকায় শুভ, গোয়েন্দা রুদ্রপ্রিয়র ভূমিকায় দীপম, মুখ্য চরিত্রে আসঞ্জন, নবস্মিতা, অধ্যায়, সৌরভ সাহা, দিব্যেন্দু দাস, ইরিনা, প্রীতম, দিব্যেন্দু গোস্বামী এবং আমি অভিক। শব্দ সংযোজন সুদেশনা, আবহ নির্মাণ কৌশিক বসু, প্রচ্ছদ নির্মাণ স্ক্রিবলিং মাইন্ড। তাহলে চলুন শুরু করা যাক আমাদের আজকের কাহিনী লেখক শাশ্বত দাসের কলমে কলিকাতার নরকে। ডিসেম্বরের এক সন্ধ্যায় তার নিজের বাড়িতে অর্থাৎ ডোভার লেনের দোতলার ঘরের পূব দিকের জানালার পাশে রাখা আরামকেদারায় গা এলিয়ে দিয়ে এক মনে দৈনিক ইনকিলাব পত্রিকার বিজ্ঞাপনের পাতায় চোখ বোলাচ্ছিল জনপ্রিয় গোয়েন্দা রুদ্রপ্রিয় গিরি। হঠাৎই হন্তদন্ত হয়ে ঘরে ঢুকল তার অন্তরঙ্গ বন্ধু তথা নিত্যসঙ্গী নামজাদা লেখক বৃশ্চিক চট্টোপাধ্যায়। রুদ্র খবরের কাগজ থেকে চোখ না সরিয়েই বলল, কি ব্যাপার, নিশ্চয়ই কিছু গরম খবর নিয়ে এলে মনে হচ্ছে। তুমি তো সারাদিন বিজ্ঞাপনের পাতা নিয়েই ব্যস্ত। একবার পাতাটা উল্টে মাঝের পাতায় যাও, দেখতে পাবে গত কয়েক মাস ধরে কলকাতায় কি কি ঘটে চলেছে। রুদ্রপ্রিয় মৃদু হেসে বলল, গত মাস ধরে বিশাল আকার এক বিধ্বংসী ঝড়ের মারাত্মক ক্ষয়ক্ষতির দগদগে ঘায়ে টিংচার আয়োডিন লাগিয়ে চলেছে আমাদের শহর কলকাতা। আর তুমি যদি নস্করপট্টির বারবনিতা হত্যার কথা বলো তাহলে বলবো হ্যাঁ, ঘটনা গুরুতর। ভেতরের পাতায় চোখ গেছে তাহলে? সকৌতূহলে প্রশ্ন ছুড়ে দেয় বৃশ্চিক। রুদ্র কিছু বলে না, শুধু তার দিকে একবার মুচকি হেসে তাকায়। তারপর তার উদ্দেশ্যেই প্রশ্ন করে, কিন্তু তোমার এত উত্তেজনার কারণ? আরে আর বলো না, আমি তো গিয়েছিলাম সিগনেচার প্রেসে আমার নতুন বইয়ের সম্পাদকের সাথে দেখা করতে। ও মা, দেখি প্রেসে হঠাৎ মানিকবাবু এসে হাজির। আমি জিজ্ঞেস করায় বলল, ওহ, যা ঠান্ডা লেগেছে না, আর কি বলবো। হ্যাঁ, যা বলছিলাম, এদিকে একটা কেসে তদন্ত করতে এলাম, আর এই লোকটাকে তুলতেও। দেখি আমার প্রকাশক সুধীর মজুমদার তো অবাক হয়ে তাকিয়ে রয়েছে। পুলিশ এসে যে কেন তার হাতে হাত করা পড়ালো এই ভর সন্ধ্যাবেলায়, পরে মানিকবাবু যা বললেন তা শুনে তো আমি আকাশ থেকে পড়লাম। হ্যাঁ, মনে হতে পারে। মানিকবাবু কি বলল শুনি? মানিকবাবু বললেন আজ থেকে নাকি 9 মাস আগে কলকাতার এক নিষিদ্ধ পল্লীতে খুন হয় একজন বারবনিতার। তার নাম তরুবালা। এই তরুবালা মৃত্যুর কোনো কিনারা করার জন্য তার সব বাবুদের জিজ্ঞাসাবাদ করা হয়েছিল, কিন্তু সন্দেহজনক কিছু না পাওয়ায় এবং ভিকটিম নিছকে একজন বারবনিতা হয় হত্যাকারী কে তার জানা হয়নি। কেসটা তখন ধামাচাপা পড়ে যায়। কিন্তু আবার ঠিক 2 মাস পর আবার একজন বারবনিতা খুন হয় ওই পাড়াতেই। তারপর 2 মাস পর আবার একজন। এবার টনক নড়ে কলকাতা পুলিশের। তৃতীয় যে মারা যায় তার বাঁধা বাবু ছিল কলকাতার এক নামী রাজনৈতিক দলের নেতা। সে পুলিশের হর্তাকর্তাদের চাপ দেয়, যার ফলে কলকাতা পুলিশ এটাকে সিরিয়াল কিলিংয়ের আওতায় ফেলে বিশেষ বোর্ড গঠন করে। মানিকবাবুর এখন এই এরিয়াতেই পোস্টিং, তাই ও হয় তদন্ত কমিটির মাথা।
বেশ আগ্রহ নিয়ে সবটা শুনছিল রুদ্রপ্রিয়। এবার সে বলে ওঠে, হ্যাঁ, কিন্তু এটাকে সিরিয়াল কিলিংই বলা হচ্ছে কেন? আর এটার পিছনে কারোর মোটিভটাই বা কি? সবচেয়ে বড় কথা, তোমার প্রকাশকের সাথে সম্পর্কটাই বা কি? এর মধ্যে 2 কাপ চা নিয়ে ঘরে ঢোকে রুদ্রপ্রিয়র অর্ধাঙ্গিনী প্রতিমা। সে টেবিলের উপর চায়ের কাপ রাখতে রাখতে বলে, কি নিয়ে আলোচনা হচ্ছে শুনি, আমাকে বাদ দিয়ে? এই তো বোঠান, তুমি এসে গেছো। এখন তুমিও এখানে বসো তো আয়েশ করে, তোমাদের একটা গল্প শোনাই। পাশে রাখা সোফার উপর বসে প্রতিমা। বৃশ্চিক গরম চায়ে 2টো চুমুক দিয়ে আবার বলতে শুরু করে। হ্যাঁ রুদ্র, তুমি যেটা জিজ্ঞেস করছিলে যে কেন এটাকে সিরিয়াল কিলিং বলা হচ্ছে, দেখো মানিকবাবু আমাকে যা বললেন, খুনগুলো খুব সাধারণভাবেই নাকি করা হয়েছে এবং 3টি খুনই একইভাবে গলায় সরু কিছু একটা দিয়ে শ্বাসরোধ করে হত্যা। গলায় নাকি কালশিটে দাগ স্পষ্ট। এমনকি ফরেন্সিক তো বলছে প্রতিটা খুনের ওয়েপেনও সেম, এক ধরনের সরু জিআই তার। সেই কারণে স্বাভাবিকভাবেই এগুলোকে সবাই সিরিয়াল কিলিং হিসেবেই দেখছে। এবার প্রতিমা বলে, আচ্ছা, মেয়েগুলো কি তার আগে অত্যাচারিত হয়েছে বা জোর করেছে এমন কিছু? আরে সেটাই তো অবাক কাণ্ড, শরীরে কোনো রকম কোনো ধস্তাধস্তির চিহ্ন নেই। মানিকবাবু যা বললেন আমাকে, যেন ঘুমিয়েছে কেউ, সেই অবস্থাতেই তাদের শ্বাসরুদ্ধ করে মেরে ফেলেছে। এমনকি একটা ডেড বডিও বিবস্ত্রও নয়। কিছু মনে করো না বোঠান, আমাকে মানিকবাবু ছবিগুলো দেখান ডেড বডি। দেখলাম ওদের শরীরে পোশাকের পরিমাণ স্বাভাবিকের থেকে অনেকটাই বেশি। এরকম সাধারণত থাকে না। প্রত্যেকের গায়ে লাল পেয়ে সাদা শাড়ি, গলাবদ্ধ ব্লাউজ, মাথায় মোটা করে পরানো সিঁদুর, হাতে শাখা পলা। এমনকি তারের দাগটাও ব্লাউজের একদম ওপর দিকটা, যেখানে গলাটা সামান্য দেখা যায় না, ওইখানটা। মানিকবাবু বললেন খুনি নাকি অনেকক্ষণ সময় পেয়েছে শ্বাসরুদ্ধ করা। ডাক্তার পেট থেকে ঘুমের ওষুধের কোনো নিদর্শন পেয়েছিল? না, সেসব কিছু তো পাওয়া যায়নি। এমনকি ডাক্তার নাকি এও পরীক্ষা করে দেখেছেন সেদিন তারা কোনো রকমের যৌন সঙ্গমেও লিপ্ত হয়নি। চিন্তিত রুদ্রর কপালে এবার ভাঁজ দেখা দিল। বাবা, ভারী আশ্চর্য ব্যাপার তো। তাহলে আর বলছি কি বৌঠান, দেখো আরও আশ্চর্যের ব্যাপার হলো, আমার সম্পাদক সুধীর মজুমদারকে আজ এই কেসের চার্জেই মানিকবাবু তুলে নিয়ে গেছেন। তারা নাকি তদন্ত করতে গিয়ে দেখেছেন সুধীরবাবুর 3 বছর আগে লেখা একটা উপন্যাসের সাথে এই ঘটনার নাকি পুরোপুরি মিল আছে। বইটার নাম ছিল কলিকাতার নরকে এবং বইটার প্রকাশকও ছিল সিগনেচার প্রেস। এই যে আমি 1 কপি চেয়েও নিয়ে এসেছি। বলে সে ঝোলার ভিতর থেকে বইটা বের করে রুদ্রর হাতে দেয়। রুদ্র বইটাকে ঘুরিয়ে ফিরিয়ে দেখতে থাকে। সুন্দর লাল মলাটের হার্ড বাইন্ডিং, ওপরে সোনালি কালিতে লেখা কলিকাতার নরকে, সুধীন মজুমদার। নিচে খুদে অক্ষরে লেখা রোমহর্ষক পুলিশ কাহিনী। রুদ্র বইটাকে টেবিলের উপর রেখে বৃশ্চিককে প্রশ্ন করে, এ ব্যাপারে মানিকবাবুর কি মতামত? একটা সিগারেট ধরিয়ে এবার বৃশ্চিক বলে, মানিকবাবু বললেন এতই যখন সমাপতন, তখন একবার ঘুরে যাব রুদ্রবাবুর কাছে। একেই ওপরবালার চাপে গত কয়েক মাস ধরে নাকি ওরা নাজেহাল। সাধারণ মানুষ বধুবাজার এরিয়াটা পুরোটাই অ্যাভয়েড করে চলছে কয়েক মাস ধরে। নস্করপল্লী তো অনেক ভিতরে, তার উপর আবার এই সুযোগে চুরি, ছিনতাই, শ্লীলতাহানি, এরকম ছোটোখাটো ক্রাইম তো হামেশাই হচ্ছে ওই দিকটায়। আসলে সন্ধ্যের পর ওই দিকটা এতটাই শুনশান জায়গা হয়ে যাচ্ছে, অফিস ফেরত ইয়াং ছেলেমেয়েরাও ওই রাস্তা দিয়ে এখন চলাফেরা করতে ভয় পাচ্ছে। মোদ্দা কথা, বধুবাজার থানার ওপর এখন খুব চাপ। বলেই বৃশ্চিকের সিগারেট থেকে একটা সিগারেট ধরিয়ে নেয় রুদ্র। তারপর সিগারেটে 2টো টান দিয়ে জানালার দিকে তাকিয়ে বলে, মানিকবাবু কখন আসবেন কিছু বলেছেন? বলতে বলতেই সিঁড়িতে শোনা যায় ভারী বুটের শব্দ। প্রতিমা বলে, ওই মানিকবাবু এলেন বলে তোমরা বসো, আমি দরজাটা খুলে দিচ্ছি। দরজা খুলতেই ইউনিফর্ম পরে ঘরে ঢুকে আসেন মানিকবাবু, তার সাথে একজন কনস্টেবল। সে কোনো রকম ভূমিকা ছাড়াই বলে, রুদ্রবাবু, আপনাকে কাল রাতে যে ব্যাপারে ফোন করেছিলাম, আপনি তৈরি তো? হ্যাঁ, আমি তৈরি। চলুন যাওয়া যাক তাহলে। এই চলো বৃশ্চিক, বেরোতে হবে। মানে তোমরা আগে থেকেই সব কিছু নিয়ে কথা বলে রেখেছিলে? মৃদু হেসে রুদ্র বলে,
দেখছিলাম তোমার গল্প বলার সাবলীলতায় ভাঁটা পড়েনি তো। এই কেসটা নিয়ে আমাদের কথা হয় হপ্তা 2 আগে। তোমাকে কিছু বলিনি, কারণ এই প্রকাশক আর সম্পাদক নিয়ে তোমাকে একটু চমকে দিতে চেয়েছিলাম। এমনকি আজ তোমার সামনে থেকে সুধীরবাবুকে তুলতে আমিই বলি। এমনকি কলিকাতার নরকের সাথে ঘটনার আশ্চর্য মিলের কথা আমিই প্রথম মানিকবাবুকে বলি। ধন্যবাদ আপনাকে মানিকবাবু। বৃশ্চিকের হতভম্ব ভাব দেখে এবার সবাই একসাথে হেসে ওঠে। এটা কিন্তু তুমি ঠিক করলে না রুদ্র, আমাকে একবার জানাতেই পারতে। সে জানলে কি আর তোমার হরিরামের হাতের দুবেলার পোলাও মাংস হজম হতো? এত টাকার বই প্রকাশ, সব ভেস্তে গেল। রুদ্রবাবু, এই প্রকাশনা সম্পাদকের লোকগুলো খুবই সন্দেহজনক। আমার মনে হচ্ছে এই পুরো সিগনেচার প্রকাশনের সাথে কিছু একটা গন্ডগোল আছে। সব গন্ডগোলেরই মীমাংসা হবে মানিকবাবু। আগে চলুন, সবকিছু সূত্রপাত যেখানে সেখান থেকেই ঘুরে আসা যাক। চলুন। হ্যাঁ চলুন। সাবধানে যেও। দুগ্গা দুগ্গা বলে ওদের 3 জনকে বিদায় দেয় প্রতিমা। এখন আমরা চলে যাব বর্তমান সময় থেকে অনেক বছর পূর্বে একটি ছবির মতন সাজানো গ্রাম মুন্সিগঞ্জে। তার আশেপাশে সবুজ কলা বাগান, ঠিক যেন সদ্য আঁকতে যাওয়া বালিকার অপটু হাতের জল রঙের ছোঁয়ায় গড়ে ওঠা। গ্রামটির মধ্যিখান দিয়ে দুলকি চালে বয়ে যাচ্ছে পানি বন্দি নদী। সেই নদীর ওপারে যেদিকে 2 চোখ যায় শুধু গভীর কলাবন। এখান থেকে কলা পৌঁছে যায় কলকাতায় আরো কত জায়গায়। কলা চাষ করে দিন চলে এখানকার লোকের। এমনই একজন কলা চাষি হলো গোপাল চাকলাদার। সে গঞ্জে কলা সাপ্লাই করে বেশ 2 পয়সা করেছে। সবই পিতৃদত্ত কলা বাগান, পরিবার সূত্রে পাওয়া। সে সারাদিন আড়তে পড়ে থাকে হিসেব মেলাতে। তার একমাত্র ছেলে চঞ্চল চাকলাদার, তার ব্যবসায় কোনো মন নেই। সে MA পাশ করে এখন বাড়িতেই বসে থাকে। বলা ভালো তার বেশিরভাগ সময় কাটে পানিবন্দি নদীর ধারে। শেষ দিন রাত নদীর জলে পাথর ছোড়ে আর ওপারে তাকিয়ে কি যেন ভাবে। সারাদিন শুধু ভাবে, শুধু ভেবেই চলে। তবে তার ভাবনায় তখনই বাধা পড়ে যখন রুকসানা আসে। তাকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরে পিছন থেকে। রুকসানা আহমেদ খান। চঞ্চলদের বাড়ির 2 নম্বর কলা বাগানের দেখাশোনা করে মনিরুল চাচা, তারই ছোট মেয়ে। বড় মেয়ের কবে বিয়ে হয়ে গেছে। তারপর এই মা মরা ছোট মেয়েটাই চাচার প্রাণ। আর একজনেরও প্রাণ রুকসানা, সেটা হলো চঞ্চল। রুকসানাকে একদিনও না দেখে থাকতে পারে না সে তাকে রুকু বলে ডাকে। রুকু চঞ্চলের থেকে কয়েক বছরের ছোট হলেও ছোটবেলা থেকেই দুজনের একসাথে খেলাধুলা করে বড় হয়ে ওঠা। এইভাবে ধীরে ধীরে সম্পর্কটা গড়ায় অন্য কিছুতে। দুজনে দুজনের ওপর আস্তে আস্তে অনুভব করে তীব্র আকর্ষণ। রুকু 12 ক্লাসে উঠলেই চঞ্চল একদিন এই পানিবন্দির ধারেই তাকে বলে দেয় মনের কথা। রুকু কোনো উত্তর না দিয়ে সলজ্জ চোখে তাকিয়ে থাকে কিছুক্ষণ, তারপর জড়িয়ে ধরে তার চঞ্চল দাদাকে। এইভাবেই তাদের প্রেম মাখো মাখো হয়ে ওঠে। কিন্তু মুন্সিগঞ্জ এলাকায় কথাটা ছড়িয়ে পড়তেই শোরগোল ওঠে। একে আলাদা ধর্ম, আবার চাষাভূষর মেয়ে, মালিকের ছেলের সাথে নাকি প্রেম। কথাটা গোপালবাবুর কানে তুলতেও দেরি করে না রুকুর প্রতি লোলুপ্ত কিছু ফুচকে ধরনের কলা চাষি। গোপালবাবু চঞ্চলকে ডাক দেয়। কি শুনছি এসব খোকা? এসব কি ঠিক? যা শুনছ সব ঠিক। দৃঢ় কণ্ঠে বলে চঞ্চল। আমি বিয়ে করলে রকুকেই করব, আর হিন্দু মতেই করব, আর সেখানে খেতে আসবে গ্রামের সমস্ত লোক। কি বলছে শোনো তোমার ছেলে। চঞ্চলের মা নীলিমা দেবীর উদ্দেশ্যে বলে গোপালবাবু। নীলিমা দেবী ভিজে গলায় বলেন, ও বাবা চঞ্চল, সোনা মানিক আমার, বেধম্মে বে হয় না খোকা।
তাছাড়া ও ছোট জাতের মেয়ে, কুল ধর্মের ঠিক নেই। তোর বাবারও তো একটা সম্মান আছে নাকি? লোকে কি বলবে? তোকে আমরা একটা লক্ষ্মীমন্ত মেয়ে দেখে বিয়ে দিয়ে দিচ্ছি। কলকাতায় থাকে, কালই তোকে তার ছবি দেখাচ্ছি বাবা। এবার চঞ্চল চিৎকার করে বলে ওঠে, তোমরা থাকো তোমাদের সম্মান নিয়ে, আমি চললাম। বিয়ে করলে আমি রুকুকেই করব, নইলে আমি এ বাড়ির জল স্পর্শ পর্যন্ত করব না। বলে সে ঘর থেকে বেরিয়ে যায়। চঞ্চল ঘর থেকে বেরিয়ে গেলে গোপালবাবু নীলিমা দেবীর দিকে তাকে অসহায়ভাবে বলে, দেখো নীলিমা, রুকসানা মাকে তো আমরা ছোটবেলা থেকেই চিনি। পাত্রী হিসাবে ও আমার ছেলের জন্য খারাপ নয়। তাছাড়া এই গ্রামে আমার যা ক্ষমতা, আমি চাইলেই সবার মুখ বন্ধ করে দিতে পারি। সেক্ষেত্রে ধর্ম নিয়েও কোনো বাধা নেই, কিন্তু সমস্যা হচ্ছে অন্য জায়গায়। নীলিমা দেবী ভারী গলায় জিজ্ঞাসা করেন, কি সমস্যা? গোপালবাবু বিষণ্ণ স্বরে বলেন, আমার নিত্য খদ্দের ওই খেয়াগঞ্জের কাদের আলী মোল্লা, তার একমাত্র ছেলে আব্দুল আলী। সেই আব্দুল বেশ কয়েকবার মাল নিতে এসেছিল এখানে। তার রুকসানাকে বেজায় পছন্দ হয়। তার বাবাকে সে বিয়ের জন্য বলে, তাই কাদের আমাকে চিঠি লিখে জানায় যে সে সম্বন্ধ করতে চায়। তখন আমি মনিরুলকে কথাটা জানাই। মনিরুল সঙ্গে সঙ্গে না করে দেয়। কিন্তু কেন? একই ধর্ম, পয়সাওয়ালা ঘরের ছেলে, তাহলে সমস্যা কোথায়? ছেলে ভালো না নীলিমা, কথাটা সবাই জানে। ওর পুলিশের খাতায় নাম আছে। এমনকি খারাপ পাড়া যাওয়া আসা, খারাপ মেয়েদের ঘরে নেশাগ্রস্ত অবস্থায় পুলিশ ওকে অনেকবার খুঁজে পায়। শুধুমাত্র বাবার প্রতিপত্তি আছে বলে প্রত্যেকবারই ও পার পেয়ে যায়। তাই নাম শুনেই নাকচ করে দিয়েছে মনিরা। এদিকে আব্দুল নাকি মেয়েটাকে অনেকবার বিরক্ত করতে গিয়েছিল দলবল নিয়ে। তাকে রাস্তায় একা পেয়ে মেয়েটাকে বিরক্ত করছিল। তোমার ছেলে ওকে চড় মারে ওর দলবলের সামনে। সেই থেকে কাদের মিয়া প্রচণ্ড রেগে আছে। সবকিছু নিয়ে বলেছে এই বিয়ে যদি না হয় তাহলে সমস্ত অর্ডার বাতিল করবে। যা অ্যাডভান্সে টাকা নিয়েছিলাম বাৎসরিক সব সুদে আসলে ফেরত দিতে হবে। এমনকি আশেপাশের সব আড়তদারদেরও মাল নিতে বারণ করবে ওর প্রভাব খাটিয়ে। আমার অনেকগুলো টাকা ক্ষতি হয়ে যাবে। এমনকি চঞ্চলকেও কেটে রেখে দেবে বলে হুমকি দিয়েছে আব্দুল। জল অনেক দূর গড়িয়েছে নীলিমা। আমি ব্যবসায়ী মানুষ, থানা পুলিশ বা গুন্ডা মস্তানদের সঙ্গে আমার ওঠা বসা নেই, কিন্তু কিছু হলে আমি ঠেকাতেও পারবো না। কি করি বলো তো আমি নীলিমা? নীলিমা দেবীর দু চোখ দিয়ে জল গড়িয়ে এলো। সে বলল, আমি জানি না, তুমি যা ভালো বোঝো করো, কিন্তু দেখো আমার খোকার যেন কিছু না হয়, নইলে আমি বিষ খাবো, এই বলে দিলুম। বলে সে কাঁদতে কাঁদতে পাশের ঘরে চলে গেল। শূন্য দৃষ্টিতে জানালার বাইরে পরন্ত জ্যোৎস্নার দিকে তাকিয়ে রইল গোপাল চাকলাদার। কিষানবাজার এরিয়াতে প্রচণ্ড জ্যামে দাঁড়িয়ে আছে রুদ্রদের গাড়ি। গাড়িতে এখন 4 জন লোক, রুদ্র, মানিকবাবু, বৃশ্চিক আর ড্রাইভার। কারোর মুখে কোনো কথা নেই। রুদ্র জানালার দিকে তাকিয়ে গভীরভাবে কি যেন ভাবছে। রুদ্র যখন একেবারে চুপ মেরে যায় তখন তাকে মানিকবাবু বা বৃশ্চিক কেউ বেশি ঘাটায় না। অবশেষে নীরবতা ভাঙল রুদ্রই। মানিকের দিকে তাকিয়ে সে জিজ্ঞেস করল, সুধীরবাবুকে জিজ্ঞাসা করে কিছু জানতে পারলে? না রুদ্রবাবু, লোকটা এক কথায় বলছে যে তার লেখার সাথে এর কোনো সম্পর্ক নেই। ঘটনা সম্পূর্ণই কাকতালীয়। তারপর একটু ইতস্তত করেই বললেন, নামই লেখক, তাই এখনো ফিজিক্যাল হতে পারেনি। লোকটার নাকি অনেক ইনফ্লুয়েন্সও আছে। কিন্তু আপনি যদি বলেন তো আজ রাতে 2-4 ঘা দিই। না না, ওসবের দরকার নেই, শান্তভাবে বলে রুদ্র। আর তাছাড়া আমাদের কাছে তেমন পোক্ত প্রমাণ কিছু নেই। মোটিভও কিছু বুঝতে পারছি না এখন অব্দি। কেন? বইতে কিছু পাওনি? ওখানে কি কারণ আছে?
না না, ওটা তো একটা পুলিশ কাহিনী। কারণটা খুবই তুচ্ছ। যে মেরেছিল মেয়েগুলোকে সে একজন বড় লোকের বকাটে ছেলে। বিবাহিত হওয়া সত্ত্বেও এক বারবুনি তার সঙ্গে শারীরিক সম্পর্কে জড়িয়ে পড়ে, খুব স্বাভাবিক। যেটা জানাজানি হওয়ার ভয়ে ওই ছেলের বাবা নাকি ভেতরেই লোক লাগিয়ে যে 4 জন মেয়ে জানতো তাদের খুন করে, এরকম একটা প্লট। কিন্তু এই লেখক সুধীর বাবু কেন শুধু শুধু এই কারণে খুন করবে? খবর নিয়ে জেনেছি ওনার বাড়িতে কেউ নেই, বিবাহিত নন, ওনার যা বয়স, আর বাবার বেঁচে থাকারও কথা নয়। তা নয়, কিন্তু খুনগুলো যখন একই প্যাটার্নে হচ্ছে তখন কিছু তো একটা যোগাযোগ আছে। হ্যাঁ, থাকলেও তো এক্স্যাক্ট কারণটা আমাদের খুঁজে পেতে হবে না? এর মধ্যে জ্যাম অনেক হালকা হচ্ছে। রাস্তা ফাঁক পেয়ে গাড়িটা বাঁক নিয়ে চলল জিআইটি রোডের দিকে। তাহলে রুদ্রবাবু, এখন সাসপেক্টকে নিয়ে কি করব? ও কিন্তু ইনফ্লুয়েন্স খাটানো শুরু করে দিয়েছে। এর মধ্যে বেশ কয়েকটা ফোন এসেছিল আমার কাছে ওকে ছেড়ে দেওয়ার জন্য। যতদিন এই খুনের কোনো কিনারা হয় ততদিন ওকে আটকে রাখুন, আর চিঠিপত্র আদান প্রদান আপাতত বন্ধ করে দিন। কথা বলতে বলতে গাড়ি এসে পড়ল নস্কর পল্লীর সামনে। খানিকটা এগিয়ে এসে গাড়িটা একটা এদো গলির সামনে এসে দাঁড়ালো। গাড়ি থেকে নেমে ওরা হাঁটতে হাঁটতে এলো একটা দোতলা ভাঙা অ্যাসবেস্টার দেওয়া বাড়ির সামনে। উল্টো দিকে বেশ কয়েকটা ঝরঝরে বাড়ি। একটা 3 তলা বাড়ির কার্নিশ ভেঙে ঝুলছে। উল্টো দিকের একটা দরজায় ঢুকতে ঢুকতে মানিক বলল, আসুন রুদ্রবাবু, এটা হলো প্রথম ভিকটিম তরুবালার বাড়ি। এই বাড়ির ওপরের ঘরে থাকতো তরুবালা। খুনটা ওখানেই হয়েছে। ঘরটা এখনো সিল করে রেখেছি। রুদ্র চারিদিক খুব মন দিয়ে দেখতে লাগলো। বাড়িটার ভিতর দিয়ে একটা লোহার সিঁড়ি উঠে গেছে ওপরের দিকে। সিঁড়ির পাশে কলঘর। সিঁড়ি দিয়ে উঠেই সামনে বারান্দা, আর তারপরে তরুবালার ঘর। ঘরে ঢুকতেই একটা মিঠে আতরের গন্ধ নাকে এলো। চারিদিকে ছড়ানো ছিটানো তার পোশাক পরিচ্ছদ। বাম দিকে একটা আয়না রাখা, তার সামনে নানান প্রসাধনী সামগ্রী। দেওয়ালে কতগুলি অর্ধনগ্ন পুরুষ ও মহিলার ছবি। হঠাৎ করে বৃশ্চিক বলল, এই রুদ্র, একটাও তো শাড়ি দেখছি না। মহিলা শাড়ি একেবারেই পরতো না বললেই চলে। তাহলে এই লাল পেরে সাদা শাড়িটা এলো কোথা থেকে? হ্যাঁ রুদ্রবাবু, আমরা ওর আলমারিতেও কোনো শাড়ি পাইনি। বাকিদের আলমারিতে বেশ কিছু শাড়ি ছিল, কিন্তু এর আলমারিতে বা অন্যান্য জায়গায় শুধুমাত্র সালোয়ার কামিজ। কিছু লেহেঙ্গাও পেয়েছি, কিন্তু একটাও শাড়ি নেই। আমি ওর আলমারিটা একটু দেখতে চাই বলে আলমারির দিকে এগিয়ে গেল রুদ্র। আলমারি ঘাঁটতে ঘাঁটতে হঠাৎই একটা অ্যালবাম নিচে এসে পড়ল। রুদ্র সেটা হাতে তুলে নিয়ে ছবিগুলো দেখতে লাগলো। অনেক পুরনো দিনের সাদা কালো ছবি, রং উঠে ফ্যাকাশে হয়ে যাচ্ছে। আপনি এই অ্যালবামটা দেখেছিলেন মানিকবাবু? না রুদ্রবাবু, আজে বাজে জিনিসে অত গা করেনি। আমরা বেসিক কিছু সার্কামস্ট্যান্সিয়াল এভিডেন্স কালেক্ট করে নিয়ে গেছি। সেরকম কিছু পাইনি, ফিঙ্গারপ্রিন্টসও না। ঠিক আছে, এই অ্যালবামটা আমি রাখলাম। আর আমার এখানে কিছু দেখার নেই, অন্য স্পটে চলে যাওয়া যাক। ঘরে ঢোকে একটা বেটে মতন লোক। তার গলায় একটা রুমাল ফাঁস দিয়ে বাঁধা, পরনে একটা ময়লা জিন্স ও বুক খোলা শার্ট। পরিচয় করিয়ে দিই, ও হলো সনাতন। এখানকার কিছু বারবনিতার খদ্দের জোগাড় করা, পয়সা কড়ি গুনে নেওয়া, সময় বলে দেওয়া, এ সমস্ত কাজ করে ও। এখানকার যে নাম করা দালালগুলো আছে তার মধ্যে অন্যতম হলো সনাতন। তরুবালার দিকটা ওই দেখাশোনা করত। তরুবালা দিদিকে অনেক খদ্দের এনে দিতাম স্যার। দিদি খুশি হয়ে আমাকে অনেক কমিশন দিত। দিদি খুব ভালো ছিল স্যার। আচ্ছা সনাতন, তোমার তরুবালা দিদির সাথে কোনো খদ্দেরের ঝামেলা হয়েছিল বেশ কিছুদিন আগে? একটু মনে করে বলো তো। তরুবালা দিদির সাথে কারোর সেরকম ঝামেলা হতো না স্যার। দিদি খুব ভালো ছিল তো, সবাই খুব খুশি মনেই ঘর থেকে বেরোতো। দিদিকে অনেক টাকা দিত সবাই। দিদি এই টাকা কোথায় রাখতো? জানি না স্যার, তবে দিদি খুব খরচ করত। প্রায় ভালো ভালো জামা আনাতো আমাকে দিয়ে, গয়না। কিন্তু সেই সব গয়নাগুলো কোথায় রাখতো তুমি দেখেছো?
না না স্যার, সেসব আমি জেনে কি করবো বলুন। আমার নিয়ে আসা নিয়ে যাওয়াই কাজ ছিল, তাতে খুশি হয়ে দিদি যা দিত সেটাই আমার কাছে অনেক। আচ্ছা, তোমার দিদি ছাড়া অন্য যারা মরলো তাদের তুমি চিনতে, বা তাদের সাথে কারোর কোনোদিন ঝামেলা হয়েছিল বলে শুনেছো? হ্যাঁ, চিনতাম তো সবাইকেই, কিন্তু ঝামেলার কথা তো ঠিক মনে পড়ছে না। ও হ্যাঁ, মনে পড়েছে। যে শেষ মরলো, বেনি দিদি, ওর একজন বাঁধা ধরা বাবু ছিল, কাঞ্জি বাবু। ওর সাথেই বেনি দিদি মরবার 3 সপ্তাহ আগে কি নিয়ে জানি বেশ ঝামেলা হচ্ছিল। এই কাঞ্জি বাবুটাকে? হ্যাঁ, লোহাপট্টির খুব নাম করা ব্যবসাদার। কাঞ্জি বাবুর লোক ভালো ছিল না স্যার, পয়সা বেশি দিত না বলে বেনি ওকে ঠিক পছন্দ করতো না। এইসব কথা তোমায় বেনি বলেছিল? না না, বেনি দিদি কেন বলবে, তরু দিদি বলেছিল। আসলে বেনি দিদি তরু দিদিকে গল্প করেছিল। তরু দিদি খুব ভালো ছিল তো, তাই সব মেয়েরা ওর সাথে সুখ দুঃখের গল্প টল্প করতো আর কি। আচ্ছা, কি নিয়ে ঝামেলা হয়েছিল বলতে পারবে? না স্যার, তবে মাঝি নিশ্চয়ই বলতে পারবে। আপনি ওর সাথে একবার দেখা করুন। মাঝি হলো এখানকার সমস্ত কিছুর পরিচালিকা। বৃদ্ধার বয়স 67 কি 68। গত 20 বছর ধরে বুড়ি এই পাড়ার সব কিছু সামলে যাচ্ছে। বুঝলাম। হালকা শ্বাস ছেড়ে বলল রুদ্র। আচ্ছা সনাতন, তুমি এক কাজ করো, তোমার তরু দিদির কাছে কোন কোন খদ্দের অনেকবার করে আসতো তাদের নাম, ঠিকানা, টেলিফোন নম্বরের একটা তালিকা বানিয়ে এই যে এই বৃশ্চিক বাবুর কাছে দাও। বৃশ্চিক, তুমি এখন ওর সাথেই থাকো, তালিকাটা বানাও। আমি আর মানিক একটু ঘুরে আসছি। বলে ওরা দুজনে নেমে এলো নিচের তলায়। নিচের তলাটা পরিত্যক্ত, কেউ থাকে না, শুধু কলঘরটাই ব্যবহার করা হতো। বাড়ি থেকে বেরিয়ে এসেই রুদ্রর চোখে পড়ল উল্টো দিকের তেতলা বাড়িটার দিকে। চারিদিকে শুনশান, শীতের রাতের নিস্তব্ধতা গ্রাস করছে ধীরে ধীরে পাড়াটাকে। গলির আলোগুলি আস্তে আস্তে নিভে আসছে। খুনের ঘটনার পর থেকে লোক সমাগম একেবারেই কমে গেছে এখানে। আচ্ছা, এই বাড়িতে কে থাকে? এই বাড়ির মালিক একজন অন্ধ প্রৌঢ়, একাই থাকে, সাথ খুলে কেউ নেই। সাথে 24 ঘন্টা দেখাশোনা করার জন্য একজন লোক থাকে। লোকটা আগে সরকারি চাকরি করত, রিটায়ার করে নাকি এখানে এসে উঠেছে বেশ কিছু বছর। এত বড় বাড়িতে একা থাকে, আর লোকজন কোথায় কিছু বলেছে? হ্যাঁ, দেওয়ালের দিকে ইশারা করে কিছু ছবি দেখালো। ওরা নাকি ওর মেয়ে, জামাই, নাতি সবাই নাকি পথ দুর্ঘটনায় মরেছে বেড়াতে গিয়ে। ক্রস চেক করেছিলে? সালটা বলতে পারেনি রুদ্রবাবু, কি করে করব? আর ছবিগুলো খুব অস্পষ্ট। কেন, আপনি কিছু সন্দেহ করছেন? আপনি রিটায়ারমেন্টের পর হাজার সমস্যা থাকলেও কি পতিতালয়ের পাশে এসে বাড়ি বানাতেন মানিকবাবু? হয়তো কম দামে জমিটা পেয়েছে, আর জায়গাটাও তো মূল পাড়াটা থেকে বাইরের দিকে বাদিক ঘেঁষে। চাকরটা কিছু বলেছে? চাকরটা সন্ধ্যা হলে আফিমকে নেশা করে, ওর পক্ষে কিছু জানা সম্ভব নয়। আমরা খোঁজ নিয়ে জেনেছি খবরটা সঠিক। যেদিন রাতে খুন হয়েছে সেদিন চাকরটা নেশা করে বারান্দায় ঘুমিয়েছিল বলে দাবি করেছে। আচ্ছা, আমি একবার বৃদ্ধের সাথে দেখা করে আসছি। আপনি এখানেই দাঁড়িয়ে থাকুন। কেউ ভিতর থেকে বেরিয়ে আসলে বা বাইরে থেকে ভেতরে ঢুকতে চাইলে আপনি আটকে রাখবেন, আমি না আসা অব্দি, কেমন? রুদ্র ভেজানো দরজা খুলে উঠে গেল। অনেক দিনের পুরনো বাড়ি, বোঝাই যায় কোনো রকম মেইনটেনেন্সের ধার ধারেনি মালিক বহুকাল। রুদ্র সিঁড়ি দিয়ে উঠে এসে আরেকটা কাঠের দরজার সামনে দাঁড়ালো। কলিং বেল না থাকায় 3 বার বেশ জোরেই টোকা মারল কাঠের উপর, তাতেই কাজ হলো। একজন ভুঁড়ি সর্বস্ব লোক দরজা খুলে মুখটা বাড়িয়ে জড়ানো বাজখাই গলায় বলল, কি চাই? আপনার বাবু বাড়িতে আছে?
আমি ওনার সাথে একটু দেখা করতে চাই, ওনাকে একটু দেখে দিন না। উনি এখন ঘুমাচ্ছে, দেখা হবে না। বলেই মুখের উপর দরজা বন্ধ করতে যাচ্ছিল, তখনই রুদ্র তার পকেটের ভেতরটা একটু ঝাঁকিয়ে নিয়ে বলল, ভালো মাল আছে আমার কাছে, আপনার লাগবে নাকি? সঙ্গে সঙ্গে লোকটা লুঙ্গি ঠিক করতে করতে দরজাটা পুরো খুলে দিল। একটু নরম করে বলল, কি মাল এনেছেন দেখি? আপনি ভেতরে আসুন, ভেতরে আসুন, বসে কথা বলি। রুদ্র সঙ্গে সঙ্গে ভিতরে ঢুকে পকেট থেকে দুটো কর করে 100 টাকার নোট বের করে বলল, আমার কাছে তো মাল নেই, আপনি বরং এই টাকাটা নিয়ে একটু কষ্ট করে নিচে যান। আমি একজনকে দাঁড় করিয়ে রেখে এসেছি, আপনি ওর কাছে ভালো মাল পেয়ে যাবেন। লোকটা খুশি মনে টাকা দুটো নিয়ে নাচতে নাচতে নিচে চলে গেল। লোকটাকে বিদায় করে রুদ্র ধীর পায়ে এগিয়ে গেল সামনের দিকে। তারপর বাঁ দিকের প্রথম ঘরের দরজায় মৃদু ঠেলা দিল। দরজা অল্প ধাক্কায় খুলে গেল। রুদ্র দেখল একটা বহু পুরনো আমলের সোফার উপর একজন কালো চশমা পরা প্রৌঢ় বসে আছেন। তার মুখে সাদা চাঁদদাড়ি, পরনে সিল্কের লুঙ্গি, তার দৃষ্টি সিলিংয়ের দিকে। তিনি দরজার দিকে না তাকিয়েই বললেন, কেলে বিশু নাকি? রুদ্র শান্তভাবে উত্তর দিল, আমি বিশু নই, আমার নাম রুদ্রপ্রিয় গিরি, পেশায় আমি ডিটেকটিভ। আপনার সামনের বাড়িতে খুনের ব্যাপারে কিছু জিজ্ঞাসাবাদ করতে এসেছি। তা কি জিজ্ঞেস করতে এসেছ বলো? আমি তো অনেককেই সেদিনের পর থেকে অনেক উত্তর দিলাম। দেখো, আমি অন্ধ মানুষ, একা থাকি, এই ঘর থেকেও বেরোই না খুব একটা। আমার যা দরকার সব ওই বিশুই এনে দেয়। আরও বাড়ির লোকের সাথে আমার কোনো আত্মীয়তাও ছিল না। তবে ওই আওয়াজ শুনে মানে যেদিন একটু ওই চিৎকার চেঁচামেচি হই হট্টগোল বেশি হয়েছিল, ওই দিন বুঝেছিলাম যে কিছু একটা গন্ডগোল হয়েছে। তারপরে বিশু এসে বলল ওইখানে একটা মেয়ে থাকতো, কারা নাকি ওকে মেরে রেখে গেছে। আপনি খুনের দিন কোনো বিশেষ শব্দ পেয়েছিলেন যা আপনার সন্দেহজনক লেগেছিল? রাত বা দিন আমি কি আর বুঝি বাবা, আমার দিন রাত সব এক। এর মধ্যে বিশেষ শব্দ বলতে তুমি যা বলছো তেমন তো কিছু মনে পড়ে না বাবা। আচ্ছা, আপনি এত বড় বাড়িতে একা থাকেন? আর কে থাকবে বলো? দেওয়ালে একটা ছবি দেখতে পাচ্ছ, ওটা আমার মেয়ে জামাই আর নাতির। ওদের পোড়া কপাল যে তিনজনেই একসাথে মরলে। আমারও কপাল পোড়া, তাই এই পাড়ায় এসে উঠলুম, নইলে আগে তো ওদের কাছেই থাকতুম। কোথায় থাকতেন আগে? সে অনেক কাল আগেকার কথা, এখন কি আর মনে পড়ে অত? আমার চাকরি থাকতেই দৃষ্টি গেছে, তারপরেই মেয়ে জামাইয়ের ওখানে উঠি। তা এই জায়গায় বাড়ি করলেন কেন? যুদ্ধের বাজার ছিল, জলের দরে পেয়েছিলাম বাবা এ বাড়িটা। এ বাড়ি আমি বানাইনি, এ বাড়িতেই খোকা হলো, বউটাও এখানেই মরলো। রুদ্র এবার দেওয়ালে ছবিটার দিকে তাকালো। তিনজন মানুষের একটা ফ্যামিলি ফটো যেমন হয় আর কি। মুখগুলো খুব একটা স্পষ্ট নয়, তাও যা বোঝা যায় এক মধ্যবয়স্কা মহিলা তার ছেলেকে ধরে দাঁড়িয়ে আছেন। তিনি ঈষৎ বিরক্ত। পাশে দাঁড়িয়ে থাকা পুরুষ সম্ভবত ছেলেটির বাবা, কিঞ্চিত বিষণ্ণ, আর মাঝে দাঁড়িয়ে থাকা ছেলেটি সুমিষ্ট হাস্যে তাকিয়ে আছে যেন রুদ্রেরই দিকে। আচ্ছা, আমার শেষ প্রশ্ন। অন্যমনস্কভাবে বলে ওঠে রুদ্র, আপনার নামটা জানতে পারি কি? আমার নাম? সামান্য দ্বিধাবোধ দেখা যায় বৃদ্ধর কণ্ঠস্বরে। আমার নাম মনিরুল আহমেদ খান। পানিবন্দি নদীর তীরে বিকেল নামে
খুব আস্তে ধীরে। নিজের সবটুকু লালাভা যেন পানিবন্দির জলে মিশিয়ে দিয়ে সূর্য অস্ত যায়। এই ঘটনা খুব ছোটবেলা থেকে উপভোগ করে চঞ্চল। আজও সে এসে বসে আছে পানিবন্দির তীরে, কিন্তু আজ তার সূর্যের দিকে কোনো খেয়াল নেই। এখন তার চোখের কোণে চিকচিক করছে বালুকণা। চঞ্চল কাঁদছে। হ্যাঁ, এই বড় বয়সে এসেও সে কাঁদে। যখনই মনে হয় এ পৃথিবীতে তার সব থেকেও কেউ নেই, সে খুব একা, তখন তার খুব কান্না পায়। সে বাবা মাকে খুব ভালোবাসে। তার দুঃখ হয় বাবা মায়ের ওপর গলা তুলে কথা বলতে। বাইরে যতই সে বিক্রম দেখাক, তার আছে একটা সংবেদনশীল হৃদয়, যা ছিল সেই ছোটবেলা থেকেই। সে এইসব ভাবে, আর তার দু গাল বেয়ে ঝরে পড়ে অবিশ্রান্ত বারিক ধারা। পানিবন্দির জলো হাওয়া তার গায়ে এসে লাগে, একটু শীত শীত করে। নিজেকে আরো গুটিয়ে নিয়ে বসে চঞ্চল। হঠাৎই সে শরীরে অনুভব করে এক উষ্ণ আলিঙ্গন। আনন্দে তার মনটা ভরে ওঠে। এই তো একজন আছে এই পৃথিবীতে, সম্পূর্ণ তার নিজের, তার একার। রুকু বলে ওঠে, কি গো, এখানে একা একা বসে থাকা হচ্ছে, আর আমি সেই সকাল থেকে কোথায় না কোথায় ওনাকে খুঁজছি। এ কি, তোমার চোখে জল? তুমি কাঁদছো? কি হয়েছে তোমার? বলতে বলতে সে নরম আঙুল দিয়ে চঞ্চলের চোখের জল মুছিয়ে দেয়। আনন্দে আত্মহারা চঞ্চল শুধু অবাক চোখে রুকুর দিকে তাকিয়ে থাকে। পানিবন্দির তীরে এই পড়ন্ত বিকেলে কি সুন্দরী না লাগছে রুকুর মুখখানি। সে বলে, তুই থাকবি তো রুকু? সারা জীবন আমার পাশে, তোকে কেউ আমার থেকে কেড়ে নিতে পারবে না। বাবা, মা, আব্দুল, কাদের চাচা, কেউ না। আমি তোকে সবার সামনে শাখা সিঁদুর পরিয়ে হিন্দু মতে বিয়ে করব। তারপরে আমরা দুজন একসাথে থাকব, কেউ কিচ্ছু বলতে পারবে না। অমনি আমার বাবা মানবে কেন? ছদ্ম অভিমানের সুরে বলে রুকু। মানতেই হবে। আমি কথা বলবো মনিরুল চাচার সাথে। মনিরুল চাচা আমায় নিজের ছেলের মতো ভালোবাসেন। কথাটা বলতে বলতে চোখ উজ্জ্বল হয়ে ওঠে চঞ্চলের। এবার রুকু ভয়ার্ত কণ্ঠে বলে, কিন্তু আব্দুল, ওকে কি করে আটকাবে? ওনা বলেছে তোমাকে মেরে ফেলবে। আসুক না মারতে, আমি ওর চোখ গেলে দেব। ওই নোংরা চোখেও তোর দিকে তাকায়, ওর এত সাহস! না, তোমাকে আর বীরত্ব দেখাতে হবে না। তোমার ভালো মন্দ কিছু হয়ে গেলে আমি বাঁচবো না যে। আমি সেরকম হলে কলকাতায় চলে যাব কলেজে পড়তে। বাবা বলেছে আমাকে ওখানে পাঠিয়ে দেবে। না, তুই কোথাও যাবি না, আমিও না। আমরা এই গ্রামেই থাকবো। আমি তোকে বিয়ে করব, আর তোর জন্য আমি একটা টুকটুকে লাল পেরের শাড়ি কিনে এনেছি হাট থেকে। ওটা পরলে তোকে দারুণ লাগবে, ঠিক ওই পানিবন্দির জলের মতন, একেবারে নিখাত লাল। সলজ্জভাবে বলে ওঠে রুকু। আচ্ছা, সে হবে কোন। তুমি আমার জন্য নতুন কি লিখে এনেছো শোনাও তো। বলতে বলতে ওরা একে অপরের সাবলীলতায় মেতে ওঠে, আরও নিবিড় হয়ে বসে একে অপরের। সময় বয়ে যায়, সন্ধে নামে। ওরা খেয়াল করে না যে দূর থেকে অনেকক্ষণ ধরে ওদের উপর লক্ষ্য রাখছে একটা ছোট দল। তাদের চাহনি ভালো নয়। আস্তে আস্তে দলটা ওদের ঘিরে ফেলে। পিছন থেকে একটা গম্ভীর কণ্ঠস্বর বলে ওঠে, এই গ্রামের একটা সুনাম আছে, তোরা সেটাকে ধুলোয় মিশিয়ে দিবি দেখছি। কথাটা শুনে চমকে ওঠে ওরা দুজন, ঘুরে তাকায়। ওদের কিছু বলবার সুযোগ না দিয়েই কতগুলি বজ্র কঠিন হাত ওদের টেনে হিচড়ে আলাদা করতে থাকে। চঞ্চল চিৎকার করতে থাকে, তোমরা তোমরা এটা ঠিক করছো না, আমাদের আমাদের ছেড়ে দাও। ওই পাশে লোকগুলোর মধ্যে আরেকজন বলে, মেয়েটাকে নিয়ে কলা বাগানের একেবারে ভিতরে চলে যা, তারপর যা করবি কর, কিচ্ছু হবে না। আমাদের এরকমই বলা আছে, আমরা ছেলেটাকে দেখছি। হ্যাঁ, বলেই দুটো লোক চঞ্চলকে টানতে টানতে নিয়ে আসে নদীর একটু নিচের পাড়ের একটা ঢালু জমিতে। তারপর মোটা লাঠির বাড়ি পিটতে থাকে। চঞ্চলের পরিত্রাহী চিৎকার পানিবন্দি নদীর জলের কুলু কুলু শব্দের সাথে মিশে যায়।
মার খেতে খেতে অসহায় চঞ্চল একসময় প্রতিরোধ করা থামিয়ে দেয়। সে ভাবতে থাকে অনেকগুলো কথা, যে লোকগুলো তাদের সাথে এ যাবতীয় বর্বরতা করল তারা কারা, তাদের রোজ দেখেই বড় হয়েছে চঞ্চল। এরা তো সব বাবারই কর্মচারী। কিছু লোক নতুন এসেছে, কিছুদিন আগে ওরা ওকে দাদা দাদা করে ডাকতো, ওকে রুকুকে নিয়ে কত রসিকতাই করত। আজ তারাই, তবে কি বাবাই ওর আর রুকুর এত বড় সর্বনাশটা করলো। চঞ্চলের সব গুলিয়ে যাচ্ছে, মাথার ভিতরটা অন্ধকার হয়ে যাচ্ছে বারবার। শুধু একটাই দৃশ্য তার চোখের সামনে ভাসছে এখন। 5-6 জন যমদূত সম লোক রুকুর নরম শরীরটা মাটিতে টানতে টানতে নিয়ে যাচ্ছে। রুকুর মুখে শক্ত করে একটা গামছা বেঁধে দিয়েছে ওরা, ফলে রুকুর চিৎকার পরিণত হয়েছে গোঙানিতে। নিশ্চয়ই ওর খুব লাগছে। না জানি কলা বাগানে নিয়ে গিয়ে কি করবে ওরা রুকুর সাথে। এইসব ভাবতে ভাবতে চোখের কোণ বেয়ে জল গড়িয়ে পড়ে মাটিতে, ধুলো রক্তের সাথে মিশে যায়। আস্তে আস্তে সম্পূর্ণরূপে জ্ঞান হারায় চঞ্চল। নিচে নেমে এসে রুদ্র দেখল ওই বিশু নামের চাকরটাকে আটকে রেখেছে মানিক। সে খুব হম্বিতম্বি করছে। চিৎকার চেঁচামেচি শুনে কতগুলি লোকও জড়ো হয়ে গেছে এর মধ্যে। রুদ্র এসে মানিককে বলল, ওকে ছেড়ে দিন, আমার কাজ হয়ে গেছে, আর ভিড়টাকে সরে যেতে বলো। লোকটা ছাড়া পেয়ে লুঙ্গি তুলতে তুলতে রুদ্রকে একবার মেপে নিল। তারপর গালাগালি দিতে দিতে উপরে উঠে গেল। তারপর হাঁটতে হাঁটতে মানিক জিজ্ঞেস করল, ইন্টারেস্টিং কিছু পেলেন রুদ্রবাবু? হ্যাঁ, পেয়েছি অনেক কিছুই, বলেই একটা সিগারেট ধরালো রুদ্র। তবে সেটা ক্রমশ প্রকাশ্য। চলুন এখন মাঝির কাছ থেকে ঘুরে আসা যাক। ওরা গলি থেকে বেরিয়ে এসে বাম দিকে ঘুরতেই দেখল সনাতন আর বৃশ্চিক ওদের জন্য অপেক্ষা করছে। বৃশ্চিক ওদের দেখেই বলল, এই যে তোমরা কোথায় ছিলে এতক্ষণ? কতক্ষণ ধরে অপেক্ষা করছি তোমাদের জন্য। বলে একটা কাগজ বার করে রুদ্রর হাতে দিল। এই নাও, এতে ওই লোকগুলোর নাম আর ফোন নাম্বার রয়েছে, আর আমরা বাকি দুজনের বাঁধা বাবুদের তালিকাটাও জোগাড় করে ফেলেছি। বলে আরো 2টো কাগজ রুদ্রর হাতে দিল। সাবাস বৃশ্চিক, দারুণ কাজ করেছো তুমি। এগুলো পড়ে দেখছি, আগে ওই মাঝির সাথে একটু দেখা করে আসি। মাঝির ঘরের রাস্তা সনাতনী দেখিয়ে নিয়ে গেল ওদের। বেশ সাজানো গোছানো পরিপাটি ঘর, দেখে বোঝাই যায় মহিলা সম্পন্না। ঘরের মাঝখানে একটি খাটে বৃদ্ধা বসে পান সাজছেন। রুদ্র একবার দেখে নিয়ে সামান্য গলা খাঁকড়িয়ে বলল, ভিতরে আসতে পারি? ভিতর থেকে ভাঙা গলায় উত্তর এলো, কে? মাঝি, মানিকবাবু এসেছেন। এরা ওনারই লোক, আপনার সাথে একটু কথা বলবেন। তো আমি তো যা বলার বলেছি। দেখুন, আমার সাথে বা আমার মেয়েদের সাথে এই খুনের কোনো যোগাযোগ নেই। আবার কেন? এবার ঘরে ঢুকে এলো রুদ্র। কোনো রকম ভনিতা না করে একটা টুল টেনে বসলো একেবারে মহিলার খাটের মুখোমুখি। বলল, সম্পর্ক নাই থাকতে পারে, কিন্তু আপনার তত্ত্বাবধানে যখন এই পাড়ার এত বড় ক্রিয়াকর্ম চলছে, আপনি তো একেবারে দায় এড়াতে পারেন না, তাই না? বয়সের ভারে বৃদ্ধা খানিকটা কুঁজো হয়ে আছেন, মুখটাও ঘোমটা দিয়ে ঢাকা। মনে হলো যেন তিনি সামান্য হাসলেন। তারপর কুঞ্চিত হাতে একটা সাজানো পান বাড়িয়ে দিলেন রুদ্রর দিকে। রুদ্র সেটা প্রত্যাখ্যান করে বলল, ধন্যবাদ, আমি পান খাই না। আমি কি ধূমপান করতে পারি? করুন। আজ 20 বছর হয়ে গেল আমি এখানে সব কিছু সামলাচ্ছি। কত লোককে উঠতে পড়তে দেখলাম, কোনোদিনই এরকম ঘটনা ঘটেনি এ পাড়ায়। অনেক মেয়েদের সাথেই অনেক বাবুদের ঝগড়া ঝামেলা হয়েছিল, কিন্তু সেসব মিটেও যেত। খুনের ঘটনা এই প্রথম। ফলে ব্যবসা পুরোপুরি তলানিতে ঠেকেছে। লোকজন আসতে ভয় পাচ্ছে এ পাড়ায়। আমিও চাই এর একটা কিনারা হোক, লোকের ভয় কাটুক। আচ্ছা,
আপনার কি কাউকে সন্দেহ হয়? আমার মেয়েরা এ কাজ করতে পারে না, করলে বাইরের লোকই করে থাকবে। বলে একটু থামলেন বৃদ্ধা, তারপর দম নিলেন। তবে একটা মেয়েকে আমার ভালো লাগতো না। দেখুন, আমি খোলাখুলি বলি, যারা মরেছে তাদের মধ্যে দুজনকে বেঁচে দিয়েছে আমাদের এখানে। একজনই শুধু নিজে থেকে এসেছে, আমরা শুধু তার গতর দেখে কাজ দিয়েছি। ও হলো গিয়ে তরুবালা। আর দুজনের মধ্যে একজন হলো নন্দিনী আর একজন বেনি। এর মধ্যে বেনি ছিল সবচেয়ে খারাপ, সবার সাথে ঝামেলা হতো। ও যেন ঠিক মানিয়ে নিতে পারতো না কারোর সাথে। আমরা তো ঠিকই করিয়েছিলাম ওকে ভাগিয়ে দেবো সামনের মাসে, ওর জন্য আমাদের ব্যবসা খারাপ হয়ে যাচ্ছিল। কিন্তু বিশ্বাস করুন স্যার, আমরা ভাগিয়ে দিতে পারি, তবে সেটা পাড়া থেকে, কিন্তু পৃথিবী থেকে নয়। সে কথা আমরা চিন্তাতেও আনতে পারি না। আচ্ছা, আমরা সনাতনের কাছে শুনলাম মরবার কদিন আগে নাকি বেনি বলে মেয়েটির কাঞ্জিবাবু নামে কার সাথে ঝামেলা হয়েছিল। ওই কাঞ্জিবাবু, ওর সাথেই তো হামেশাই ঝামেলা হতো। ওই লোকটা অনেক টাকা দিয়েছিল প্রথমে বেনির বাধাবাবু হতে, রোজই প্রায় আসতো তারপর থেকে। কিন্তু পরে আর টাকা দিত না, জোর করতো বেনিকে, ভাগিয়ে দিত অন্য বাবুদের। আমি প্রথম দিকে এ ব্যাপারে নাক গলাতাম, পরে ছেড়ে দিয়েছি। আর পারি না বেশি ঝুট ঝামেলা নিতে। আচ্ছা, সেদিন কি নিয়ে কথা কাটাকাটি হচ্ছিল আপনি শুনেছেন? খুব একটা শুনিনি। দেখুন, বেনির ঘর আমার ঘরের পাশেই ছিল, তাই দুটো একটা কথা কানে আসতো। শুনেছিলাম বেনি বলছে, এবার সবাইকে সব কিছু বলে দেব, তুই এখান থেকে চলে যা, নইলে সব ফাঁস করে দেব, এইরকমই কিছু। উত্তরে কাঞ্জিবাবু কিছু বলেছিল? না, কাঞ্জিবাবু বেশি কথা বলতো না, চুপ করে শুনতো। ও সেদিনও চুপ করেই বেরিয়ে গিয়েছিল। আচ্ছা, বেনির খুনটা রাতে হয়, তাই তো? ওসব মানিকবাবুকে জিজ্ঞেস করুন। পরশু হয়েছে জানি, রাত না ভোরে জানি না। ওই দিন বেনি কোনো খদ্দের পাঠাতে বারণ করেছিল। আগের দিন সারা রাতে ওভারটাইম করেছিল, তো সেদিন কাজ না করে ঘুমাবে বলেছিল। সনাতন, খবর নাও, তরুবালা ও নন্দিনী এরাও মৃত্যুর আগের দিন রাতে ওভারটাইম করেছিল কিনা, আর পরের দিন ঘরে লোক পাঠাতে বারণ করেছিল কিনা। হ্যাঁ স্যার, তরুবালা দিদি তো আমায় বারণ করেছিল সেদিন কোনো খদ্দের না আনতে। দু একজন যারা এসেছিল তাদেরকেও না করে দিয়েছিল। আর নন্দিনী দিদির কথা জানি না। আশ্চর্য। আচ্ছা ঠিক আছে, চলুন তো এবার বেনির ঘরটা দেখে আসি। সে বলল বৃদ্ধাকে। বৃদ্ধাও সম্মতি জানালো। বেনির ঘরে ঢুকেও সেই একই মিষ্টি গন্ধ নাকে এলো। তবে এই গন্ধটা একটু তীব্র গোছের, বেশিক্ষণ সহ্য করা যায় না। রুদ্র এদিক ওদিক টুকটাক দেখে আলমারি খুলে ছবির খোঁজ করল, কিন্তু কিছু না পেয়ে ঘর থেকে বেরিয়ে এলো। সে বলল, চলুন মানিকবাবু, নন্দিনীর ঘরটাকে থেকে আজকের মতন এ পাড়া ত্যাগ করি। আর বৃশ্চিক, কাল এই নামের লিস্ট মিলিয়ে একবার ভেরিফাই করে এসো যে এদের নাম, পেশা ও ঠিকানা জাল না সঠিক। পারলে কাল সনাতনকেও সাথে নিও। আর মানিকবাবু, আপনার কাল সময় হবে? কাঞ্জিবাবুর ডেরাটা একবার ঢু মেরে আসতাম তাহলে। আমার কাঁধে এখন সবচেয়ে বেশি চাপ এই কেসটার জন্য, তাই এই রহস্য উদ্ঘাটনের জন্যে আমি সবসময় ফ্রি। আপনি যখনই বলবেন রুদ্রবাবু, তখনই বেরোনো যাবে। ওকে, চলুন তাহলে এগোনো যাক। মাথাটা ধরেছে হালকা। বৃশ্চিক, তুমি বাড়ি ফিরে প্রতিমাকে বলো আমি আজ তাড়াতাড়ি ঘুমাবো, আর রাতে কিছু খাবো না। বৃশ্চিক বুঝল ঘুম নয়, এই রুদ্রকে ও খুব ভালো করেছেন। প্রতিটা কেসের মাঝেই এরকম অদ্ভুত আচরণ করে রুদ্র। বৃশ্চিক বুঝল আজ রাতেই রুদ্রর মাথার ভিতরে পরতে পরতে খুলবে রহস্যের জাল। যুক্তি দিয়ে বিশ্লেষিত হবে প্রত্যেকটা ঘটনা, শেষে সব ধোঁয়াশা কেটে যাবে। কাঞ্জিবাবুর লোহাপট্টির যে ঠিকানাটা পাওয়া গেছে সেটা অত্যন্ত ঘিঞ্জি একটা এলাকা। চারিদিকে দোকানপাট, মুঠে মজুরদের ভিড়, ক্রেতা বিক্রেতার বচসা। তার মধ্যে একটা ঘুপছি গলিতে কাঞ্জিবাবুর লোহার দোকান।
এই এলাকাটা প্রধানত লোহা সাপ্লাইয়ের প্রধান কেন্দ্রস্থল কলকাতার। বড় বড় ইস্পাত কারখানা থেকে এখানে লোহা আসে, আর সেগুলো পাইকারি দামে ছড়িয়ে পড়ে আরও বৃহৎ কলকাতার আনাচে কানাচে। দোকানে পাওয়া গেল না কাঞ্জিবাবুকে। যথারীতি ম্যানেজারের কাছ থেকে বাড়ির ঠিকানা নিয়ে রওনা দিল রুদ্র ও মানিক। ঠিকানাটা নস্করপল্লী থেকে খুব একটা দূরে নয়। আগে জানলে এত দূর কসরত করে আসতেও হতো না। যাই হোক, লোহাপট্টি থেকে ঘন্টা দেড়েক সফর করে ওরা এসে পৌঁছালো কাঞ্জিবাবুর বাড়ির সদরে। বিশাল প্রাসাদসম বাড়ি লোকটার। বোঝাই যায় মন্দার বাজারে লোহা বেচে অনেক টাকা করেছেন। বাড়িতে কাঞ্জিবাবুকে পাওয়া গেল। মানিক পরিচয় দিতেই দারোয়ান ওদের ঢুকতে দিল ভিতরে। ওরা বাগান পেরিয়ে নুড়ি বিছানো রাস্তা ধরে এগিয়ে গেল কাঞ্জিবাবুর প্রাসাদের দিকে। বাগানে বাঁধা রয়েছে দুটো বড় সাইজের হাউন্ড। তারা অনবরত চিৎকার করে চলেছে। রুদ্রদের দেখতে পেয়েই নিচে নেমে এসেছেন কাঞ্জিবাবু। সে হয়তো মানিককে চেনে, কারণ প্রথমে মানিকের দিকে তাকিয়ে সে সম্বোধন করে বলে, হ্যাঁ, আসেন আসেন মানিকবাবু, বলুন কি সেবা করতে পারি আপনার। কাঞ্জিবাবু ওদের সোফার উপরে বসতে দেয়। বেয়ারাকে চা জল খাবার আনতে বলে। তারপর সে বলে, আমি জানতাম মানিকবাবু আপনারা আসবেন। আসলে বেনির সাথে যা ঘটে গেল আমি এখনো ভুলতে পারছি না। হ্যাঁ, বিশ্বাস করুন, হ্যাঁ, রাতে আমার ঘুম চলে গিয়েছে। ও বেনি আমার বড় আদুরের ছিল। এবার রুদ্র মুখ খোলে। বেনি মারা যাওয়ার 2 দিন আগে আপনার সাথে কোনো বিষয় নিয়ে ঝামেলা হয়েছিল? কাঞ্জিবাবু উত্তর দেওয়ার আগে প্রশ্নসূচক দৃষ্টিতে একবার মানিকের দিকে তাকায়। ওনার নাম রুদ্রপ্রিয় গিরি। উনি হলেন বিখ্যাত গোয়েন্দা। বিভিন্ন জটিল কেসে উনি পুলিশকে সাহায্য করেন। হ্যাঁ, নমস্কার নমস্কার রুদ্রবাবু, নমস্কার। আপনার তো নাম কোনোদিনও শুনিনি এর আগে। বলে বিশ্রী শব্দ করে হেসে ওঠে। রুদ্র কিছু বলে না, শুধু ওর ঠোঁটের কোণে একটা মৃদু হাসি লেগে থাকে। হ্যাঁ, কি যেন বলছিলেন? ঝামেলা? হ্যাঁ, তাই একটু আধটু হতো ওর সাথে। আসলে ও তো আমার ফ্যামিলি ছিল না। ফ্যামিলি থাকলে তো একটু আধটু কথা কাটাকাটি হবেই। হ্যাঁ, ওই আর কি। সোফায় সোজা হয়ে বসে রুদ্র। তারপর বলে, বর্ধমানে বউ বাচ্চা রেখে কলকাতায় নস্করপল্লীতে ফ্যামিলি তৈরি করছেন। এই খবরটা যদি বর্ধমান অব্দি পৌঁছায় তাহলে আপনার নামটাও কিন্তু বেশ 2-4 জন লোকে জানবে। কি বলেন? এই দুটো মাত্রই ফ্যামিলি আপনার, নাকি আরও অনেক কলকাতা শহরে? সে ব্যাপারে আপনি আমাদের কিছু বলবেন কি? যাকে ছাড়ুন, আপনার 2 ফ্যামিলির কথা যখন জেনেছি তখন বাকিগুলো জানতেও খুব একটা অসুবিধা হবে না। কি বলেন? ও, এছাড়াও তো আপনার অনেক কীর্তিকলাপ আছে। আগে আসানসোলে এক লোহার দোকানের মালিকের কয়েক লক্ষ টাকা মেরে পালিয়ে যান। তারপর জামশেদপুরে তেলের গুদামে আগুন লাগান। হাতজস্ত কম কিছু না। শেষমেশ কলকাতায় এসে চুরির টাকা দিয়ে ব্যবসা ফেঁদে বসেছেন। বাড়িতে কুকুর, দারোয়ান, সিকিউরিটির অভাব নেই। আপনার ভয় তো দেখছি 16 আনা। কাঞ্জিবাবুর মুখের ভাষা হারিয়ে যায়। কপালে বিন্দু বিন্দু ঘামের রেখাও দেখা যায়। মুখটা অসম্ভব রকম হাঁ হয়ে যায়। তিনি আশাও করেননি যে এরকম কিছু একটা ঘটবে। আস্তে আস্তে বিষণ্ণ গলায় সে বলে, হোমওয়ার্কটা করেই এসেছেন দেখছি। মশাই, আমি হোমওয়ার্ক না করে টেস্ট নিতে যাই না। এবার বলুন তো, ঝামেলাটা কিসের? আপনি হয়তো এটা জানেন না, অনেক ধান্দার পাশাপাশি নস্করপল্লীতে মেয়েদের যোগান দেওয়া আমার আর একটা ধান্দা। এর জন্য বিভিন্ন গ্রামে গঞ্জে আমার ছোট ছোট দালাল রয়েছে। তাদের আমি মাসে মাইনে দিই। ওই এরকম একদিন বেনিও আসে আমার কাছে। হ্যাঁ, ওর নাম, গোত্র, টাইটেল এসব আমি কিছু জানি না, তবে ওকে আমার খুব ভালো লেগে যায়। কিন্তু আমি মাঝিকে কথা দিয়েছিলাম যে একটা ভালো মেয়ে এনে দেব, তাই বেনিকে ওখানে দিয়ে আসি। মাঝি হয়তো আপনাদের মিছে কথা বলেছে,
সে আমি ওর বাধা বাবু হওয়ার জন্য টাকা দিয়েছি, আসলে উল্টে মাঝি আমায় টাকা দিয়েছে বেনির জন্য। বেশ মোটা অঙ্কের টাকা মশাই। দেখুন, মেয়েরা প্রথম দিকে কেউই রাজি হয় না এই লাইনে নামতে, কিন্তু পরে তারা ঠিক হয়ে যায়। তবে বেনি কিন্তু ঠিক হয় না। ও এখান থেকে বেরিয়ে যেতে চায় তো রোজ, বেশ কয়েকবার পালানোর চেষ্টাও করেছে। ধরা পড়েছে, মাঝি ওকে সাজাও দিয়েছে। আর মাঝি খুব খারাপ সাজা দেয় কোনো মেয়ের ওপরে রেগে গেলে। কিন্তু বেনির ক্ষেত্রে মাঝি সামান্য বকাঝকা ছাড়া আর কিছু বলতো না। বেনি মাঝির খুব প্রিয় ছিল বই কি, তো আমি বেনির কাছে প্রায় যেতাম। ও আমাকে সহ্য করতে পারতো না, আমাকে কেন কাউকেই পারতো না। ওর ওই একমাত্র বন্ধু ছিল ওখানে তরুবালা, ও তো মরে গেল। তো সে যাই হোক, বেনি কামাতো অনেক, ওর কাছে অনেক খদ্দের আসতো, ওর কাছে ক্যাশ থাকতো প্রচুর। আমার ব্যবসা কদিন ভালো যাচ্ছে না, তাই আমি বেনির থেকে ধার নিয়েছিলাম কিছু টাকা, সেগুলো আর ফেরত দিইনি। তাই সেদিনও বলছিল মাঝিকে টাকার কথা বলে দেবে, কারণ ও টাকা দিলে তো মাঝির ভাগে কম পড়বে আর মাঝি শাস্তি দেবে ওকে। আমি ডবল সুদ দেবো বলে ওর মুখ বন্ধ করে রাখছিলাম, কিন্তু সেদিনও বাড়াবাড়ি করে ফেললো। আর বিশ্বাস করুন, আমি এর বেশি কিছু জানি না। আমি ওর খুনের সাজা চাই। আমি ওকে। আর কিছু বলতে পারল না কাঞ্জিবাবু, মাথাটা নিচু করে বসে রইল। আচ্ছা, আমাকে একটা কথা বলুন, এই বেনির বাড়ি কোথায় আপনি জানেন? তা বলতে পারবো না, তবে ওকে এনে দিয়েছে যে তার বাড়ি আমি জানি, ওই মুন্সিগঞ্জ। এখান থেকে ও অনেক দূর। ঠিকানা দিতে পারবেন? হ্যাঁ পারবো, ওর নাম দুলাল। বলে একটা রাইটিং প্যাডে ঠিকানাটা লিখে রুদ্রর হাতে দিল কাঞ্জিবাবু। ঠিকানাটায় চোখ বুলিয়ে মানিক বলল, বাবা, এত দূর দূর থেকে লোক আসে এখানে? হ্যাঁ, সাধারণত আসে না, কিন্তু মাঝি আমাকে ঠিকানা লিখে দিয়ে বলেছিল দুলালের সাথেও যোগাযোগ করতে, এবং মাঝির নাম বললেই তাহলেই নতুন মেয়ে এনে দেবে ও। দুলাল আমার আগের লোক নয়, ওর সাথে এই বেনির থেকেই আমার আলাপ। আপনাকে সমস্ত নির্দেশ কি মাঝিয়ে দিত? এর আগে কখনো না, এই প্রথম। আমার আর কিছু জিজ্ঞাসা করার নেই। হিউম্যান ট্রাফিকিং অতি জঘন্যতম অপরাধ, সেই অপরাধে আপনাকে গ্রেপ্তার করা হলো। আপনি আমাদের সাথে চলুন। বেশ কিছুক্ষণ চুপ করে থেকে কাঞ্জিবাবু বলল, আমার একমাত্র মেয়ে মুন্নি, ও আমাকে খুব ভালোবাসে। ওকে ওকে কিছু জানাবেন না, ও বাবাকে পূজা করে। ওকে বলবেন বাবা মরে গিয়েছে, সেটা অনেক ভালো হবে। আচ্ছা, আপনার কথা আমরা রাখার চেষ্টা করব, কিন্তু আদালতে যেন বয়ান না পাল্টান। পাল্টাবে না, আমি কথা দিলাম। রুদ্র একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, নস্করপল্লীতে চালান দেওয়া মেয়েগুলোকে যদি একটুখানি স্নেহের চোখে নিজের মেয়ের মতোই দেখতেন আর লোভ না করতেন, তাহলে আজ আপনি একটা সুখী পরিবার নিয়ে শেষ জীবনটা কাটাতে পারতেন। একটা কথা মনে রাখবেন কাঞ্জিবাবু, পাপ কিন্তু বাপকেও ছাড়ে না। রুদ্ররা কাঞ্জিবাবুর বাড়ি থেকে সোজা চলে এলো ডোভার লেনে নিজের বাড়িতে। সেখানে আগে থেকেই অপেক্ষা করছিল বৃষ্টি। কাঞ্জিবাবু অভিযান সফল? সে জব্বর খবর, পরে বলবো তোমার সব। তুমি আগে বলো, এদিকে কি খবর? এর মধ্যে প্রতিমা আর হরিরাম এসে ওদের চা আর গুড়ের রসগোল্লা দিয়ে গেল। রসগোল্লায় কামড় দিয়ে বৃশ্চিক বলল, তোমার কথা মতোই আমি আর সনাতন সবকটা ঠিকানা ঘুরে ঘুরে যাচাই করেছি, এর মধ্যে সবকটাই সত্যি। শুধু একটা ঠিকানা আমরা খুঁজে পেলাম না। আশেপাশের লোকজনকে জিজ্ঞাসা করে যা বুঝলাম যে এরকম নাকি কোনো ঠিকানার অস্তিত্বই নেই। তোমায় ঠিকানাগুলো দিয়েছে সনাতন? হ্যাঁ। লোকটার নাম কি বলেছে? এই দাঁড়াও, নামটা তো ভালো করে দেখা হয়নি। আমরা তো শুধু ঠিকানাগুলো যাচাই করছিলাম। দাঁড়াও, এক্ষুনি দেখছি। এই 4 নম্বর নাম সুধীর কুমার মজুমদার। এ কি?
প্রায় আঁতকে ওঠে বৃষ্টি। কিন্তু এটা তো ওনার ঠিকানা নয়। আমি তো ওনার ঠিকানা খুব ভালো করে চিনি, একবার তো ওনাদের বাড়িও গিয়েছিলাম। সেই পৃথিবীতে একটা সুধীর কুমার মজুমদার নেই সেটা আমরা জানি, কিন্তু বারবার এই কেসটায় সুধীরবাবুর নাম উঠে আসছে কেন? আচ্ছা রুদ্রবাবু, আমি যতদূর জানি নস্করপল্লীতে কোনো খদ্দেরের নাম ঠিকানা নেওয়া হয় না। যারা বারবার আসে বা যাদের গাড়ি করে নিয়ে আসতে যায় সনাতন, তাদের ঠিকানা মনে করে রেখেই হয়তো এই লিস্টটা দিয়েছে। ও হয়তো লিখতে কিছু ভুল করেছে, একেই বেশি পড়াশোনা করেনি। অসম্মতি সূচক মাথা নাড়িয়ে রুদ্র বলল, ঠিকানা সঠিক, কিন্তু একটাই ভুল, তাও আবার সাসপেক্টেড নামের। ব্যাপারটা অতটা সোজা নয় মানিক মহাশয়। আপনি আমাকে এখনই খবর নিয়ে জানান যে সনাতনের বাড়ি কোথায়। আমাদের মিসগাইড করেছে বলেই মনে হচ্ছে। আচ্ছা রুদ্রবাবু, আপনি আমাকে আপনার কর্ডলেসটা শুধু একবার ব্যবহার করতে দিন। বলেই মানিক রিসিভারটা তুলে নিয়ে ডায়াল করে কতগুলো নাম্বার। তারপর ফোনের ওপাশে কারোর সাথে সনাতনের ব্যাপারে দু চার কথা আলোচনা করে ফোনটা রেখে দেয়। রুদ্রবাবু, সনাতনের বাড়ি মুন্সিগঞ্জ, মানে কাঞ্জিবাবুর দালালের বাড়ি এক্স্যাক্টলি ওখানেই। গম্ভীর দেখায় এবার খুব রুদ্রকে। সে হাত দুটো জোড়া করে কপালে ঠেকায়, কনুই দুটো হাঁটুতে রেখে বলে, এই রহস্যের উত্তর পাওয়া যাবে একমাত্র মুন্সিগঞ্জে। বৃশ্চিক, একটা ছোট লাগেজ রেডি করো দুজনের। আমরা কাল ভোরে রওনা দেব মুন্সিগঞ্জ, ফিরব পরশু সকালে। মানিকবাবু, আপনাকে দুটো কাজ করতে হবে। এক, মুন্সিগঞ্জে লোকাল থানার সাথে কথা বলে আমাদের এক রাত্রিরে থাকার ব্যবস্থা করে দিতে হবে। আর দুই, পুরো নস্করপল্লী পুলিশ দিয়ে ঘিরে ফেলুন। মাঝিকে নজরবন্দি করুন, আমি না ফেরা অবধি কেউ যেন ওখান থেকে বেরোতে বা ঢুকতে না পারে। কদিনের জন্য ব্যবসা বন্ধ থাকুক। ওকে রুদ্রবাবু। বলে রুদ্রর দিকে তাকিয়ে ইতিবাচক হাসি হাসে রাজাবাজার থানার অফিসার ইনচার্জ মানিক ঘোষ। মনিরুল আহমেদ খানের ঘরে আজ জড়ো হয়েছে সবাই। বৃশ্চিক, মানিক, তার ফোর্স, মনিরুল আহমেদ স্বয়ং আছেন। আছে মাঝি, লেখক সুধীর মজুমদার, প্রকাশক স্বপ্নময় সরকার, চাকর বিশু আর সনাতন। সে সবাইকে চা পরিবেশন করে দিচ্ছে, আর সবার মধ্যমণি হয়ে বসে আছে রুদ্র। ডিসেম্বরের হাড় কাঁপানো ঠান্ডা হাওয়া ভেদ করছে সকলের মর্মে। বাইরের এদো গলিতে পরন্ত নিয়ন আলোর আজ মন খারাপ। রুদ্র চায়ের কাপে একটা তৃপ্তির চুমুক দিয়ে শুরু করল। তা বিগত কয়েক মাসে আপনাদের এই নস্করপল্লীতে ঘটে যাওয়া খুনগুলো রহস্যভেদ করবার আগে আপনাদের সবাইকে একটা গল্প শোনাই। আজ থেকে বেশ কয়েক বছর আগে এক গ্রামে দুজন বালক বালিকা বাস করত। ধরে নেওয়া যাক একজনের নাম এক্স আর অপরজনের নাম ওয়াই। এরা দুজন দুজনকে ভারী ভালোবাসত, কিন্তু সমস্যা হয়ে দাঁড়ায় এদের ধর্ম। ছেলেটি ছিল হিন্দু আর মেয়েটি ছিল মুসলিম। তাই স্বাভাবিকভাবেই ছেলেটার বাড়ি থেকে আপত্তি আসে। ছেলেটি মেয়েটিকে বিয়ে করবে বললেও ছেলেটির বাবা তাতে রাজি হয় না। ছেলেটির বাবা ছিল ব্যবসাদার, বড় ঘর, ওনার অনেক বড় বড় সব খদ্দের। এরকম একজন খদ্দেরের ছেলের ওই ওয়াই মেয়েটিকে পছন্দ হয়ে যায়। ধরে নিলাম ছেলেটির নাম জেড। সে মেয়েটিকে বিয়ে করতে চাইলেও মেয়েটির বাবা বিয়ের প্রস্তাব নাকচ করে দেয়, কারণ জেড ছেলেটির স্বভাব চরিত্র ভালো ছিল না। সম্ভবত সে ছিল বিবাহিত, তার একটা সংসার, পুত্র কন্যা থাকা সত্ত্বেও সে ওয়াই মেয়েটিকে বিয়ে করতে চেয়েছিল। এদিকে মেয়েটির বাবা ছিল এক্স ছেলেটির বাবার দোকান বা যে কোনো ব্যবসার অতি সাধারণ এক কর্মচারী। তাই ছেলেটির বাবার এই বিয়ের ব্যাপারে একটা স্বার্থ জড়িয়ে গিয়েছিল, কারণ তার কর্মচারীর মেয়ের সাথে বিয়ে না হলে ব্যবসার অনেক ক্ষতি হয়ে যাবে বলে চাপ আসছিল। অন্যদিকে নিজের ছেলের একটা স্বার্থও রয়েছে। এই দুয়ের দ্বন্দ্বে জয়ী হলো নিজের বৈষয়িক স্বার্থটাই। এবার রুদ্র মনিরুল আহমেদের দিকে মুখ ঘুরিয়ে বলল, কি ঠিক বলছে তো গল্পটা? ভুল হলে একটু শুধরে দেবে না? মনিরুলের মুখে কোনো কথা নেই। সে থম মেরে সিলিংয়ের দিকে তাকিয়ে আছে। ঘরের মধ্যে একেবারে পূর্ণ নিস্তব্ধতা। রুদ্র আবার সবার দিকে ফিরে শুরু করলো, তো ব্যবসাদার বাবা ঠিক করলো যে কোনোভাবে হোক ছেলেটাকে আর মেয়েটাকে আলাদা করতে হবে। তাই সে লোক লাগালো
যারা তার কাজ করত। ওদেরই দায়িত্ব দিল যে মেয়েটাকে তুলে নিয়ে গিয়ে কোনোভাবে কলকাতায় পাচার করে দিতে, আর ছেলেটাকে অজ্ঞান করে বাড়িতে দিয়ে যেতে। কিন্তু এর মধ্যে ঘটল অন্য এক ঘটনা। চরিত্রহীন অপর ছেলেটিও ওই দলটাকে অনেক টাকা দিল, দিয়ে বলল মেয়েটাকে তার হাতে তুলে দিতে আর ছেলেটাকে কুপিয়ে মেরে রেখে আসতে। আচ্ছা, আমি ওই ছেলেটার নাম বলে দিই। ওর নাম ছিল আব্দুল। এবার বৃদ্ধ মনিরুল যেন একটু কেঁপে উঠল। কাদের আলীর কথা মতন গুন্ডার দল ছেলেটিকে মেরে রেখে এলো নদীর ধারে, আর মেয়েটিকে তুলে দিল তার হাতে। মেয়েটির গায়ে কোনো হাত অবধি দেয়নি তারা, শুধু গ্রামবাসী দেখেছিল মেয়েটিকে কলা বাগানের দিকে টেনে নিয়ে যেতে। তাই সবাই খবরটা মেয়েটির বাবার কাছে পৌঁছে দিল। মেয়েটির বাবা উপায় না পেয়ে দৌড়ে এলো তার মালিকের কাছে, কিন্তু মালিক এত কিছু ঘটেছে শুনে আরো বেশি আশ্চর্য হলো, কষ্ট পেল, কারণ মেয়েটার প্রতি তারও স্নেহ ছিল। সে এসব কিছুই করেছিল তার মান সম্মান আর নিজের ছেলের কথা ভেবে। তখন মালিক মেয়েটার বাবাকে হয়তো কিছু টাকা দিয়ে বলেছিল, তুই এই টাকাগুলো নিয়ে কলকাতায় চলে যা। এসবই কাদের আলীর কাজ। কাদের আলী মানে যিনি ছিলেন ওই আব্দুলের বাবা। রাগে আগুন হয়ে মেয়েটির বাবা মালিককে পুলিশে ধরিয়ে দেওয়ার হুমকি দিয়ে সেখান থেকে চলে যায়, কারণ তার ইহ জগতে ওই একটিমাত্র মেয়ে ছাড়া আর কেউ ছিল না। পরে লোকটির ক্ষতবিক্ষত দেহ রেল লাইনের ধারে পাওয়া যায়। কি হয়েছিল, খুন নাকি অ্যাক্সিডেন্ট কেউ বলতে পারে না। গ্রামবাসী ওই মাংসপিণ্ড তুলে নিয়ে গিয়ে শ্মশানে পুড়িয়ে দেয়। এই ঘটনা বারবার আপনার সামনে বলতে আমার যথেষ্ট খারাপই লাগছে রুকসানা দেবী। বলে সবাইকে অবাক করে দিয়ে রুদ্র মাঝির দিকে তাকালো। মাঝির ঘোমটা দেওয়া শরীর একই রকম নির্বিকার, শুধু তার শরীরটা মাঝে মাঝে কেঁপে উঠছে। বোঝা যাচ্ছে যে সে ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে। এবার ছেলেটির কথা আসা যাক। লোকজন ছেলেটিকে মেরে তার মৃতপ্রায় দেহটা নদীর ধারে ফেলে চলে যায়। কথাটা নোট করুন সবাই, মৃতপ্রায়, মৃত কিন্তু নয়। কিন্তু গ্রামে ছড়িয়ে যায় যে আব্দুলের দলবল ছেলেটিকে মেরে ছেলেটির সামনে রুকসানাকে ধর্ষণ করেছে। আবার কেউ কেউ ওই ছেলেগুলোকে চিনত যারা এই কাজটা করেছিল। তারা আবার ওটায় যে বিধর্মে বিয়ে মেনে নিতে না পেরে ছেলেটির বাবাই, অর্থাৎ যার নাম ছিল গোপাল চাকলাদার, সে নিজেই দশা করেছে। দুই খবরই ছেলেটির মা এবং বাবার কানে যায়। গোপালবাবু বুঝতে পারেন না যে সে কি করবে, আর শোকে পাথর নীলিমা দেবী অর্থাৎ ছেলেটির মা বিষ খেয়ে আত্মহত্যা করে। এর পরের ঘটনা যা সবাই জানে না যে মেয়েটির কি হলো, সেটা কি আপনি আমাদের একটু বলবেন রুকসানা দেবী? দেখুন, আর তো কিছু লুকিয়ে লাভ নেই, আমি সবটাই জানি, শুধু আপনার মুখ থেকে শুনতে চাই। একটু নড়ে উঠল বৃদ্ধার শরীর। তারপর সে বলতে শুরু করলো, সেদিন লোকগুলো আমাকে আব্দুলের হাতে তুলে দেয়। আব্দুল আমাকে নিয়ে ওর বাবার কাছে যায়, তারপর উকিলা নিয়ে আমাকে বিয়ে করে। আমার সাথে জোর করে মিলিত হয়। আমাকে ওদের বাড়িতে রাখে না, আলাদা একটা বাড়িতে রেখেছিল। মাঝে মাঝে ওখানে আসতো, ওর কাজ সেরে চলে যেত। আমি কোনোদিনই আব্দুলকে আমার স্বামী বলে মেনে নিইনি। আমার বাবার মৃত্যু সংবাদ আমিও পাই, আর পাই আমার প্রেমিকের মৃত্যু সংবাদ। ওকে নাকি আব্দুলের দল নৃশংসভাবে পিটিয়ে মেরেছিল। আমি নিজেকে খুব ছোট মনে করি, ভাবি আমার জন্য দুটো পরিবার শেষ হয়ে গেল। অনেকবার আত্মহত্যা করার চেষ্টা করেছিলাম। তারপর মনে মনে ঠিক করি, মরলে চলবে না, এদের বাড়িতে থেকেই এদের পরিবারকে শেষ করে দিতে হবে। আমাকে আব্দুল মারত, অকথ্য ভাষায় গালিগালাজ করতো রোজ। সব মুখ বুজে সহ্য করতাম, ভাবতাম একদিন আমারও সময় আসবে। এরকমভাবেই কয়েক বছর কেটে গেল। আমার পেটে আব্দুলের বাচ্চা এলো। তখনও আমাকে নিজের বাড়িতে নিয়ে গেল। আরও আগের বউ দেখলাম, খুব ভালো মানুষ, আমাকে সেবা যত্ন করত। ওর দুটো বাচ্চা ছিল, একটা ছেলে আর একটা মেয়ে। ওদের আমার সহ্য হতো না। আমার নিজের পেটের বাচ্চাটাকেও ঘৃণা করতে লাগলাম। তারপর আমার একটা মেয়ে হলো। মেয়েটিকেও আমি একদিন মেরে ফেলতে চেয়েছিলাম। তারপর 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 কি হলো আমি বলি শুনুন।
আপনার একদিন একজন প্রায় অন্ধ বিকৃত মুখের লোকের সাথে দেখা হলো। সে আপনার বাড়িতে নিজে থেকেই ভিখারি সেজে এসেছিল, কিন্তু আপনি তাকে অনেক দিন থেকে চিনতেন, তাই একবার দেখেই চিনতে পারেন। সে আর কেউ নয়, চঞ্চল চাকলাদার, আপনার আগের প্রেমিক গোপাল চাকলাদারের একমাত্র ছেলে। সে সেদিন মার খেয়ে পড়েছিল বটে, কিন্তু মরেনি। তার শরীরের অনেক অংশ বিকল হয়ে যায়, একটা চোখ নষ্ট হয়ে যায়, আর অপর চোখের অর্ধেকটা। আপনি পুরনো প্রেমিককে দেখে ভয় পেলেও স্মৃতির তাড়নায় বিগলিত হয়ে পড়েন, এবং তারপরই শুরু হয় আপনাদের খেলা। এর মধ্যে হঠাৎ আব্দুলের বাবা কাদের মিয়া মারা যায়। আব্দুলের শক্তি অনেক কমে, আর্থিক সংকট দেখা যায়, সে আর্থিক মন্দায় ভুগতে থাকে, তার পাশবিক প্রবৃত্তি জেগে ওঠে। টাকার জন্য সে তার বউকে প্রায় পাঠাতে থাকে কলকাতার নস্করপল্লীর নাম করা খদ্দের প্রভাবশালী ব্যবসায়ী তথা সেকালের এক এমএলএ সোনা নস্করের কাছে। পাকে চক্রে সোনা নস্কর ছিল আব্দুলের বন্ধু। সে রুকসানার পরিবর্তে আব্দুলকে অনেক টাকা দেয়। রুকসানাও কোনো কিছুতে বাধা দেয় না। সে আস্তে আস্তে সোনা নস্করের সাথে প্রেমের সম্পর্ক গড়ে তোলে। এসব কথাই জানত চঞ্চল। তার সাথে সে নিয়মিত যোগাযোগ রেখেছিল। একদিন চঞ্চল আর রুকসানা ঠিক করলো আব্দুলের পরিবারকে হত্যা করে তারা পালাবে। যেমন কথা তেমন কাজ। কিছু বাড়িতে রান্না করত রুকসানা। একদিন আব্দুল আর তার প্রথম পক্ষের বউয়ের বিবাহবার্ষিকীতে কিছু একটা রান্না করে তার মধ্যে বিষ মিশিয়ে খাইয়ে মেরে ফেলল দুজনকে। 3টি বাচ্চাকেও একসাথে মেরে ফেলতে চেয়েছিল, কিন্তু চঞ্চল হয়তো বারণ করেছিল, বা কেন ওদের মারেনি তা আমি আপনার মুখ থেকে শুনতে চাই। বিষের যোগান দিয়েছিল অবশ্যই চঞ্চল। আমি যে ঘটনা বলছি তা আজ থেকে 25 বছর আগের। তারপর আপনারাই নস্করপল্লীতে চলে এসে সোনা নস্করের প্রভাবকে কাজে লাগিয়ে এই সমস্ত কর্মকাণ্ডের মাথা হয়ে বসেন। তাহলে চঞ্চল কোথায়, আর তাদের ছেলে মেয়েরাই বা কোথায়? এবার রুদ্র সোজা হয়ে উঠে দাঁড়ালো। তারপর শটান মনিরুলের দাড়ি ধরে এক হ্যাচকা টান মারতেই খুলে চলে এলো তার প্রস্থেটিক লেয়ার। কালো চশমার তলায় দেখা গেল এক বিভৎস অন্ধকার গর্ত। একটা চোখ আধ বোঝা, মুখে অসংখ্য কাঁটা ছেঁড়ার দাগ। অতি ভয়ানক সেই মুখ, তাকালে গা শিউরে ওঠে। কি চঞ্চলবাবু, এবার শুনি আপনার গল্পটা, আপনি বলুন। আমার এই মুখ দেখেই আপনি বুঝতে পারছেন কি বিপুল যন্ত্রণা আমি সহ্য করেছি। তার কাছে আব্দুলের মৃত্যু কিছুই না। তাই তোর সন্তানদেরও তিল তিল করে যন্ত্রণা দিয়ে মারতে চেয়েছিলেন আপনারা। আব্দুলের 2 মেয়েকে আপনারা এখানে নিয়ে এসে শুধু 18 বছর বয়স হওয়ার অপেক্ষা করছিলেন। তারপর তাদের লাগিয়ে দেনি জঘন্যতম কাজে। ওদের টাকা দিয়ে আপনার আর রুকসানা দেবীর দিব্যি চলে যেত, তাই না? মাথা নিচু করে বসে থাকে চঞ্চল। রুদ্র বলে চলে, আমার প্রথম সন্দেহ তরুবালার ঘরে ওর ছবিগুলো দেখে, কারণ ওই অ্যালবামে একটা ছবিও তরুবালার ছিল না, ছিল অন্য কারোর। পরে আমি বেনির ছবি দেখি, তখন বুঝতে পারি ওই ছবির অ্যালবামটা তরুবালার নয়, বেনির। হয় বেনি ওই ঘরে অ্যালবামটা রাখতে দিয়েছিল, নয়তো ও এই ঘরেই থাকতো। কোনো কারণে সেদিন রাতে এ ঘরে তরুবালা এসে শুয়েছিল। বুঝতে পারি এখানকার লোকজনের বয়ানে অসঙ্গতি আছে। পরে আপনার সাথে দেখা করতে এলে আপনি এই ছবিটা দেখান। গত পরশু আপনাদের গ্রামে, অর্থাৎ আপনাদের বাড়িতে গিয়েছিলাম। সেই বাড়ি এখন পোড়ো হয়ে পড়ে থাকলো, এই ছবিটা সেখানেও ছিল। গ্রামের লোকেরাই বলে আপনার আধমরা দেহ ফিরিয়ে এনে আপনার বাবাই চিকিৎসা করে। কলকাতা থেকে ডাক্তার নার্স এনে চিকিৎসা করিয়ে আপনাকে সুস্থ করে তোলে, কিন্তু আপনি চিরদিনের মতন চলার ক্ষমতা হারান। আপনি আপনার বাবাকে কোনোদিনও ক্ষমা করতে না পারলেও আপনার মাকে খুব ভালোবাসতেন। আর তাই জন্য এই একটা মাত্র ছবির নেগেটিভটা আপনি এখানে নিয়ে এসে দেওয়ালে বাঁধিয়ে রাখেন। আর কেউ আপনার ইতিহাস জানতে চাইলে আপনি মেয়ে জামাইয়ের গল্পটা দেন। কি ঠিক তো? আপনি কলকাতায় এসে প্রস্থেটিক নেন, কাঠের পা লাগান, সবই ওই আব্দুলের মেয়েদের ব্যবসা ও রুকসানা দেবীর ইনকাম করা টাকায়। আর রুকসানা দেবী সোনা নস্করকে বলে আপনাকে এই বাড়িটা থাকার জন্য ব্যবস্থা করে দেয়। সবই তো বুঝলাম মশাই, কিন্তু খুনগুলো কেন হলো বা কে করলো? এই 3 জন যারা খুন হয়েছে
তাদের মধ্যে দুজন আব্দুলের দুই মেয়ে, সম্ভবত বেনি আর নন্দিনী। কাঞ্জিবাবু বেনিকে নিয়ে যে তথ্যটা আমাদের দিয়েছিল তা সম্পূর্ণ মিথ্যা। কাঞ্জিবাবুকে চাপে রেখে মাঝি ওরফে রুকসানা দেবী এই কথাগুলো বলিয়েছিল। কিন্তু কাঞ্জিবাবু আমাদের একটা উপকার করেছিলেন। সে দুলাল বলে যে দালালের ঠিকানাটা দিয়েছিল, সে দুলালের কোনো অস্তিত্ব না থাকলেও ঠিকানাটা ছিল চঞ্চলবাবুর বাড়ির। সেখানে আমি আর বৃষ্টিক তদন্ত করতে গিয়ে দুজন মানুষের সাথে পরিচিত হই। এক, কাদের খানের ছোট ছেলে বিলায়েত আলী অর্থাৎ আব্দুলের নিজের ছোট ভাই, আর দুই, হারান কাকা। এই হারান কাকা হলো চঞ্চলের বাবা গোপাল বাবুর আর এক বিশ্বস্ত কর্মচারী। গোপাল বাবুর শেষ দিন পর্যন্ত হারান কাকা তার মালিকের পাশে ছিল। এই দুজনের কাছ থেকে আমরা সব ঘটনা জানতে পারি, এমনকি এও জানতে পারি পঙ্গু ছেলে বাড়ি থেকে পালানোর পর তার বাবা শেষ বয়সে শোকে পাগল হয়ে যায়। প্রতিশোধপ্রিয়া আগুনের মতোই সর্বগ্রাসী। রুকসানা দেবীর মুখের ঘোমটাটা যদি সরান তাহলে আপনাদের একটা জিনিস দেখাই। সঙ্গে সঙ্গে একজন লেডিস কনস্টেবল এসে রুকসানার ঘোমটা সরিয়ে দিল। সবাই দেখল বৃদ্ধার এই বয়সেও রূপ যেন ফেটে পড়ছে। ধবধবে ফর্সা গায়ের রং লক্ষ্মী প্রতিমার মতন। বয়সের ভারে কুচকে গেছে মুখের চামড়া, কিন্তু মাথায় মোটা করে সিঁদুর পরা। এবার রুদ্র অ্যালবাম থেকে একটা ছবি বের করে দেখালো। দেখুন তো মিল পান কিনা। এটা হলো সোনা নস্কর। এটা সম্ভবত বেনি, আর তাদের পাশে দাঁড়িয়ে আছে একজন সুন্দরী মহিলা। দেখুন তার স্মৃতিতে সিঁদুর স্পষ্ট। এবার আপনি আমায় বলুন তো রুকসানা দেবী, সোনা নস্কর কি আপনাকে বিয়ে করেছিল? যতদূর জানি সোনা নস্করের একটা পরিবার ছিল, আর বিয়ে করলেও আপনাকে এখানে রাখবে কেন? এবার কাঁপা কাঁপা গলায় বলল রুকসানা, সিঁদুর আমি আব্দুলের সাথে বিয়ের পরেও পড়তাম, সেই কারণেই আব্দুল আমাকে মারতো। এটা ছিল চঞ্চলের শেষ ইচ্ছে, আমাকে শাখা সিঁদুর পরিয়ে বিয়ে করবে। তাই আমাদের শেষ স্মৃতিটাকে আমি বয়ে নিয়ে বেড়াতাম সব সময়। আপনাদের সাথে যে ছেলেটা এসেছিল তার কি হলো? এবার রুদ্র সোজা প্রকাশকের দিকে তাকালো, বলল, আপনি আমায় একটা কথা বলুন তো, এই সুধীর বাবুর আর কি কোনো নাম আছে, মানে ছদ্মনাম? আরে সুধীর মজুমদার তোর ছদ্মনাম, ওর আসল নাম তো সিরাজুল আলী, এ তো সবাই জানে। এবার রুদ্র স্মিত হেসে মানিকের দিকে তাকালো। তার মানে এই সুধীর বাবুই আব্দুলের ছেলে? এবার মুখ খুলল রুকসানা দেবী। আমরা এখানে আসার পর সোনা নস্করের কাছে উঠি। ওর ছেলের ওপর মায়া পড়ে যায়। ও মেয়ে দুটোকে লাইনে নামাতে রাজি হলেও ছেলেটাকে হোমে পাঠিয়ে দেয়। আমরা ওকে চিনতামও না, ওর কথা ভুলেই গেছিলাম। পরে উনি যখন নাম করা লেখক হলেন তখন আপনারা ওর নাম জানতে পারেন। পুরনো প্রতিশোধ স্পিয়া জেগে ওঠে, আব্দুলের ছেলেকে তো এত শান্তিতে থাকতে দেওয়া যায় না। এর মধ্যে আপনাদের হাতে আসে সুধীর বাবুর লেখা কলকাতার নরকে বইটা। আপনি শিক্ষিত মানুষ, গ্রামেই শুনি পড়াশোনায় ভালো ছিলেন। এইসব ধান্দার মাঝে লুকিয়ে শুধু ওনার বইগুলো পড়তেন। সম্ভবত সেখান থেকেই খুনের আইডিয়া আপনাদের মাথায় আসে। আপনি তখন ভাবেন যে এইভাবে খুনগুলো করলে সাপও মরবে আর লাঠিও ভাঙবে না, সুধীরবাবুকেও ফাঁসানো যাবে আর আব্দুলের পরিবারকে নিশ্চিহ্ন করা যাবে। আপনি তাই জন্যই সুধীরবাবুর নাম দিয়ে একটা ভুল ঠিকানা লেখান সনাতনকে দিয়ে, যাতে শেষ ইঙ্গিতটাও ওনার দিকে নির্দেশ করে। আর সম্ভবত সনাতনও আপনাদের সাথেই জড়িত ছিল। আর খুনগুলো কে করত? রুকসানা দেবী? কারণ চঞ্চলের পক্ষে তো এই কাজ সম্ভব নয়। না, তিনজনেই, মানে রুকসানা দেবী, চঞ্চলবাবু আর সনাতন। এই কথা শুনেই সনাতন ঘর থেকে পালানোর একটা ব্যর্থ চেষ্টা করল। ধরা পড়ে গেল মানিকের ফোর্সের বজ্র মুষ্টিতে। তারপর হাউ হাউ করে কাঁদতে শুরু করলো। কি সনাতন, বিজলি মাসির কথা মনে আছে তো? বিজলি হলো এ পাড়ার অনেক পুরনো একজন বার বনিতা। ওর কাছ থেকে জানতে পারি সনাতন হলো রুকসানা দেবী আর সোনা নস্করের অবৈধ সন্তান। একেও হোমে দিয়েছিল, কিন্তু সোনা মরবার পরেই ওর মার কাছে চলে আসে। তারপর এখানেই থেকে দালালির কাজ করে। আর আমি কেন বলছি খুনের কাজে সনাতনও যুক্ত ছিল, কারণ হলো এই রুমালটা।
এরকম একই রঙের রুমাল তোমাকে গলায় বেঁধে রাখতে দেখেছি। আপনারা অনেক এভিডেন্স জোগাড় করলেও মানিকবাবু এটাকে ইগনোর করে গেছেন। বলে একটা রুমাল খুব সাবধানে মানিকদের পাউচে রাখল রুদ্র। আমি এই রুমালটা পাই বেনির ঘর থেকে। খাটের এক কোণে গুঁজে ছিল, সম্ভবত খুনগুলো করার সময় ভুল করে খাটের তলায় গুঁজে রেখেছিল সনাতন। এটা ল্যাবে পাঠিও, ফিঙ্গারপ্রিন্ট পাবে আর আশা করি সেটা মিলেও যাবে। চলি তাহলে, আমার কাজ এখানে শেষ। মানিকবাবু, সবটা স্বীকারোক্তি জোগাড় করে এনাদের যা যা শাস্তি দেওয়ার দিন আপনারা। আশা করি এই জীবনে যা শাস্তি ওনারা পেয়েছেন তার থেকে বড় কোনো শাস্তি ওদের প্রশাসন দিতে পারবে না। আফটারঅল মানুষের সবচেয়ে বড় বিচারক হলো তাদের নিজেদের বিবেক। রুদ্র আর বৃশ্চিক ঘর ছেড়ে বেরিয়ে এলো গলিতে। তারপর দুজনে দুটো সিগারেট ধরিয়ে হাঁটতে লাগলো। আচ্ছা রুদ্র, কতগুলো জিনিসে না খটকা রয়ে গেল। তরুবালাকে মরতে হলো কেন? ও তো নির্দোষ। দেখো বৃশ্চিক, নির্দোষ তো সবাই। এদের অপরাধ কি এটাই ছিল যে এরা আব্দুলের সন্তান? এদের জীবনটাও তো সুন্দর হতে পারত। আর তরুবালাকে মরতে হলো কারণ মনে করে দেখো, সনাতন একবার বলেছিল যে তরুবালার সাথে সব মেয়েরা তার নিজেদের গোপন কথা ভাগ করে নিত। খুব সম্ভবত তরুবালা এই পুরো কেচ্চার কথা বেনি ও নন্দিনীর কাছ থেকে শুনেছিল। এই বেশি জেনে ফেলাই তরুবালার কাল হলো। তরুবালার নিজের খাস চাকর সব কথা রুকসানাকে বলে দিল। আর খুনগুলো হলো কিভাবে? এটা আমার অনুমান, তবু তোমায় বলি শোনো। খুনের আগের দিন রাতে ওভারটাইম করানো হয়েছিল মেয়েগুলোকে, যাতে সারা রাত তারা জেগে থাকে। তার পরের দিন বাথরুমের পাইপ দিয়ে অ্যাসবেস্টারের কোনো ফাঁক ফোকর দিয়ে স্প্রে করা হয়েছিল জোরালো ক্লোরোফর্ম। ওই কারণে আমরা বেনির ঘরে ঢুকে সেদিন মিষ্টি ঝাঁঝালো গন্ধটা পেয়েছিলাম। একেই ঘুমিন ক্লান্ত শরীর, তার উপর ঘরের বাতাসে ক্লোরোফর্মের কণা, খুব সহজেই অচেতন হয়ে যায় মেয়েগুলো। তারপর চঞ্চলবাবুর ঘরের জানলা দিয়ে বা অন্য কোনো পথে ঘরে ঢুকে আসে সনাতন আর মাঝি। তারপর শাড়ি শাঁকা সিঁদুর পরিয়ে গলায় ফাঁস দিয়ে খুনগুলো করে ঘরে ফিরে যায় যে যার মতন। উফ, কি সাংঘাতিক কাণ্ড বাবা! এই বয়সেও এসে কত সুপরিকল্পিত খুন! বাপরে বাপ! 25 বছর আগে ওদের বুকের ভেতর যে স্বপ্নভঙ্গের আগুন জ্বলেছিল তার জ্বালা দুঃসহ। 3টি কেন, আর 10টা খুন করলেও হয়তো মিটবে না। যাকে সেসব বাদ দাও। তোমার প্রকাশক আর সম্পাদক যেভাবে ক্লিনশিট পেয়ে গেল, তাই আনন্দে হয়ে যাক নাকি বিচিত্র ক্যাফের ফিশ ফ্রাই। তা মন্দ বলনি, চলো যাওয়া যাক। বেশ খিদেও পেয়েছে, অনেকক্ষণ ধরে তো পেটে কিছু পড়েনি। ওরা দুজনে হাঁটতে হাঁটতে নরক ছেড়ে এসে পৌঁছালো কলকাতার রাজপথে। তারপর আস্তে আস্তে মিশে গেল ভিড়ের মধ্যে। শুনছিলেন শাশ্বত দাসের কলমে গোয়েন্দা রুদ্রপ্রিয়ের কাহিনী কলিকাতার নরকে। গল্পটি কেমন লাগলো অবশ্যই জানান আমাদের কমেন্ট বক্সে, এবং ভালো লাগলে লাইক, শেয়ার ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। কিন্তু দেখা হবে আগামী সপ্তাহে একটি টান টান অ্যাডভেঞ্চার কাহিনী নিয়ে। ধন্যবাদ।